তাহলে আমরা বুঝলাম যে সাম্যাবস্থা হচ্ছে এবি রেখাটা যদি আমরা সাম্যাবস্থা যদি চিন্তা করি তাহলে এই কণাগুলা কি হবে, কণাগুলো উপরে যাবে নিচে আসবে, এভাবে কম্পমান হবে। তো কণাগুলো অনবরত কি করতে থাকবে, কাঁপতে থাকবে। কণাগুলো একবার ওইদিকে যাবে সাম্যাবস্থা, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, এটাকে আমরা বলি কম্পন। ওকে। তো এখন যদি সাম্যাবস্থা থেকে একবার উপরে যায় একবার নিচে যায়, বিস্তার বলতে আমরা সেই জিনিসটা বুঝবো যে সাম্যাবস্থা থেকে একটা কণা সর্বোচ্চ যে দূরত্ব, সর্বোচ্চ সরণ, সাম্যাবস্থা থেকে একটা সর্বোচ্চ যে সরণ হয় সেটাকে আমরা বলি বিস্তার। ধরো মনে করো এটা গেল হচ্ছে ধরো আমরা ধরি সি এবং এটা যদি ডি ধরি, তাহলে সিডি যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি বিস্তার। ওকে। হ্যাঁ। সাম্যাবস্থা থেকে দূরত্ব, তাহলে এখান থেকে এটা বিস্তার হবে, এটা এখান থেকে বিস্তার হবে, এটা এখান থেকে যে দূরত্ব এটা হলো তাদের হলো বিস্তার। সরল দোলকের বিস্তার তাহলে কোনটা, সরল দোলকের বিস্তার যদি আমরা চিন্তা করি, এটা যদি সাম্যাবস্থা হয় তাহলে একবার এদিকে গেল, সরি একবার এদিকে গেল, আবার একবার এদিকে গেল, তাহলে এর বিস্তার হবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক হবে না? ঠিক না? সরল দোলকের ক্ষেত্রে বিস্তার করতে গেলে এ থেকে সি হয়ে যে যদি মনে করো বি বিন্দুতে যায় তাহলে এ বি যে দূরত্ব এটা হলো তার বিস্তার সরল দোলকের ক্ষেত্রে। এরকম প্রত্যেকটা পর্যাবৃত্ত গতির একটা বিস্তার আছে, প্রত্যেকটা পর্যাবৃত্ত গতির একটা কি আছে, বিস্তার আছে। তো এইটাকে আমরা বলি বিস্তার। বিস্তার নেওয়ার কোনো প্রশ্ন না, বিস্তার নিয়ে প্রশ্ন নাই। আর এখান থেকে আমরা বলি যে চূড়া বলি একটা বলে একটা বলি একটা হলো তরঙ্গ শীর্ষ বলি এটাকে। এই সি বিন্দুটাকে বলি আমরা তরঙ্গ শীর্ষ, এই সি বিন্দুটাকে বলি তরঙ্গ শীর্ষ। আর এইখানে যদি আমরা যদি এটা মনে করি এ বি সি, এটা যদি ডি দেই, এ আচ্ছা এটা যদি ডি দেই তাহলে সরি ডি না দেই ই দেই, এটা ই যদি দেই তাহলে এটাকে বলে তরঙ্গ পাত। তরঙ্গ সাম্যাবস্থা থেকে উপরের দিকে যেটা আমরা বলবো, উপরের দিকে যে সর্বোচ্চ বিস্তার সেটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ। আর সাম্যাবস্থা থেকে নিচের দিকে তরঙ্গ পাত, সেটাকে আমরা বলবো তরঙ্গ পাত। তাহলে ই বিন্দুটা হচ্ছে তরঙ্গ পাত, ই বিন্দুটা আমাদের হচ্ছে তরঙ্গ পাত। তো পরপর দুইটা তরঙ্গ শীর্ষে যে মধ্যবর্তী দূরত্ব, এটা মনে করো এটা মনে করো এস, পরপর দুইটা, তাহলে পরপর দুইটা তরঙ্গ শীর্ষ কোনটা, এই সি আর এস, তাই না? হ্যাঁ। সি আর এস এর মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সি আর এফটা এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হবে। এখানে তরঙ্গ দৈর্ঘ্যকে নরমালি আমরা একটা রাশি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা বলি ল্যামডা। এটাকে আমরা বলি কি, ল্যামডা। এটার নাম হচ্ছে ল্যাম লয়জফলা মড ডা, ল্যামডা। বাংলা যদি এরকম বলি আর কি, আর ইংরেজি দিয়ে এলএম দিয়ে এরকম বানানো হয়। তো যাই হোক আমরা ল্যামডা বুঝলাম যে ল্যামডাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে কি আছে, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গের বিস্তার আছে, তরঙ্গ অগ্রগামী ও স্থির হতে পারে, মানে তরঙ্গটা কি হতে পারে, আগাইতে পারে। তরঙ্গ মানে শক্তিটা মানে আগাইতে পারে, শক্তিটা সামনের দিকে অগ্রসর হইতে পারে, এইটা বিষয়টা। স্থির হইতে পারে, তরঙ্গটা কি হইতে পারে, আবার স্থিরও থাকতে পারে। তরঙ্গ স্থির থাকতে পারে এরকম কিছু উদাহরণ কি দিতে পারবা? হ্যাঁ, উদাহরণ আমাদের দেওয়া যেতে পারে। তরঙ্গ স্থির থাকতে পারে এরকম উদাহরণ, একটা তারকে যদি আমরা মানে একটা তার জাস্ট তারকে টেনে যদি ছেড়ে দিই তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে যে ওই তারটা কি হয়ে যায়, তারটা কিছুক্ষণ পর স্থির হয়ে যায়, এটাকে আমরা বলি স্থির তরঙ্গ। তরঙ্গ আবার স্থির তরঙ্গ হইতে পারে, তরঙ্গ স্থির হয়ে যেতে পারে। আচ্ছা, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, এটা আমরা জানি। তরঙ্গের তরঙ্গ মুখ আছে, তরঙ্গের তরঙ্গ মুখ, এখানে তরঙ্গ মুখ কোনটা, যেটা শুরু, এখানে আমাদের শুরু হয় তরঙ্গটা, সেটাকে আমরা বলি তরঙ্গ মুখ। তরঙ্গের কি আছে, তরঙ্গ মুখ আছে। তরঙ্গের প্রতিফলন করা সম্ভব, তরঙ্গটা কি করা সম্ভব, প্রতিফলন করা। যেমন মনে করো এখানে যদি একটা ওয়াল থাকে, তাহলে ওয়াল হলে এখান থেকে আমরা কি জানি, এখান থেকে ওয়াল হলে এখান থেকে এটা তরঙ্গ গিয়ে, এখান থেকে তরঙ্গ গিয়ে আবার এখান থেকে ব্যাক করে আসতে পারে, ফিরে আসতে পারে, এটাকে আমরা বলি তরঙ্গের প্রতিফলন। আলোর যেমন প্রতিফলন করা যায়, তরঙ্গেরও প্রতিফলন করা যায়। আলোর প্রতিফলনটা কি, আলো যদি মনে করো একটা গ্লাস হয়, এখানে যদি একটা গ্লাস হয়, গ্লাসের মধ্যে এখানে যদি পাড়া যদি লাগাই দিই, তাহলে আমরা এই গ্লাসের মধ্যে আলো যদি দিই, দিয়ে আলোটাকে আবার এখান থেকে ব্যাক করে নিয়ে আসা সম্ভব। তাহলে এটাকেও
তরঙ্গেরও এরকম ব্যাক করানো সম্ভব, প্রতিফলন করা যায়, প্রতিসরণ করানো যায়। প্রতিসরণ মানে ভেদ করে চলে যেতে পারে। তারপরে তরঙ্গটা যদি আমাদের এরকম হয় তাহলে তরঙ্গটা আমাদের ভেদ করে চলে যেতে পারে। তো এরকম কিছু উদাহরণ দাও যে তরঙ্গ ভেদ করে চলে যেতে পারে। যেমন আল্ট্রাসোনোগ্রাম, তাই না? আল্ট্রাসোনোগ্রাম করে না? হ্যাঁ। আল্ট্রাসোনোগ্রামের সময় শরীরের ভিতরে এক্স রেও কিন্তু এক ধরনের তরঙ্গ। তো এগুলো আমাদের শরীরের ভিতরে পাস হয়ে চলে যেতে পারে, মানে তরঙ্গ তার প্রতিসরণও হতে পারে। তরঙ্গ উপরিপাতন সম্ভব। উপরিপাতন বলতে একটা তরঙ্গের উপরে আরেকটা তরঙ্গ এভাবে ফলানো যেতে পারে, একটা তরঙ্গের উপরে আরেকটা তরঙ্গ এরকম দেওয়া যেতে পারে, উপরিপাতন সম্ভব। তো তরঙ্গগুলোকে উপরিপাতন করা যায়। এটা এই পর্যন্ত বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার এই পয়েন্ট একটু আরেকবার বুঝিয়ে দেন, 6 নাম্বার পয়েন্টটা। একটা তরঙ্গের উপরে আরেকটা তরঙ্গ এভাবে মানে ফলানো যায়। তরঙ্গের সঙ্গে তরঙ্গের একটা তোমার হচ্ছে মানে একটা তরঙ্গের উপরে আরেকটা তরঙ্গ দেওয়া যায়। একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ দেওয়া যায়। হ্যাঁ, একটা তরঙ্গের উপরে আরেকটা তরঙ্গ ফলানো যায়। ওকে? হ্যাঁ। আচ্ছা, একটু বুঝলেই হবে। তো এটার অনেক ব্যাখ্যা আছে, এটা ইন্টারমিডিয়েট লেভেলে তোমার এটার অনেক সমীকরণ অনেক কিছুই আছে। তো আমরা আপাতত ওই লেভেলে যাচ্ছি না, তোমার যেহেতু পরীক্ষা। তো আমরা এতটুকু জানি। এখন আমরা যে কিছু জিনিস শিখি যে কম্পমান কণা কি, কম্পমান কণার বৈশিষ্ট্যটা কি থাকতে পারে সেটা নিয়ে একটু আমাদের জানা দরকার। এগুলা হলো শুরু, মানে এগুলা একটু মানে ডিপলি না জানলে কাজ হবে না, তখন চ্যাপ্টারটা কঠিন মনে হবে। এই জন্য আমাকে এখানে তোমার একটু সময় দিতে হচ্ছে। তাহলে এখানে কম্পমান কণার বৈশিষ্ট্য কি? কম্পমান কণার বৈশিষ্ট্য। কম্পমান কণার ভিতরে কি কি মানে ক্যারেক্টার থাকতে পারে সেগুলো আমরা একটু দেখি। এক নম্বর ক্যারেক্টার যেটা, কম্পমান কণাগুলো তার সাম্যাবস্থান থেকে দূরে সরে যায় না। তার মানে এক নম্বর হচ্ছে যে কম্পমান কণাগুলো যে সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থান থেকে দূরে সরে যায় না, সাম্যাবস্থান থেকে দূরে সরে যায় না। এটা একটা মেজর। যেমন কেউ যদি মনে করি, অনেকেই মনে করে যে ঢেউ যাওয়া মানে হচ্ছে পানিটা মনে হয় প্রবাহিত হয়। আসলে পানি প্রবাহিত হয় না। পানি কখনোই ঢেউ প্রবাহিত মানে এই ঢেউ মানে হচ্ছে যে পানিটা যায় না, কিন্তু এখানে পানিটা কখনো প্রবাহিত, পানি কিন্তু জায়গার মতোই থাকে। বাট এখানে তরঙ্গটা উৎপন্ন হয় মানে এটা শক্তি এনার্জি তৈরি। পানির কণা আর একটা পানির কণাকে ধাক্কা দেয়, জাস্ট এই কারণে কিন্তু শক্তিটা সরবরাহ হয়। ঢেউটা তখন হলো একদম নদী বা পুকুরের কিনারে পর্যন্ত চলে আসে, পানির মধ্যে আর কি। তো এইটাই হলো মূল ব্যাখ্যা। কম্পমান কণাগুলো কখনো সাম্যাবস্থান থেকে দূরে চলে যায় না। বাতাসেও তাই, শব্দ যে আমাদের যায়, শব্দ গেলেও কিন্তু ওই কণাগুলো কিন্তু স্থানান্তর হয় না। শক্তি স্থানান্তর হয় বা কণা স্থানান্তর হয় না, এটা হলো মূল কথা। 2 নম্বর হচ্ছে শুধু সাম্যাবস্থান থেকে উপরে নিচে ওঠানামা করে, শুধু সাম্যাবস্থান থেকে উপরে নিচে ওঠানামা করে। যেমন এই যে এটার ক্ষেত্রে এটা হলো সাম্যাবস্থান যদি ধরি, তাহলে কি করে কম্পমান কণাগুলো এইভাবে কি করে, এইভাবে ওঠানামা করে। ঠিক আছে, শুধু ওঠানামা করে মাত্র, আর কিছু করে না। কিন্তু শুধু সাম্যাবস্থান থেকে কণাগুলো ওঠানামা করে, সাম্যাবস্থান থেকে কণাগুলো উপরে নিচে কণাগুলো উপরে নিচে ওঠানামা করে, এটা জানতে হবে। উপরে নিচে ওঠানামা করে, 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, প্রত্যেকটি কণা তার পার্শ্ববর্তী কণায় কি করে, শক্তি যোগান দেয়। তো প্রত্যেকটা কণা তার পাশের কণাকে শক্তি যোগান দেয়। প্রত্যেকটি কণা তার পার্শ্ববর্তী কণায় শক্তি যোগান দেয়, শক্তি যোগান দেয়। তো এই পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট, শক্তি যোগান দেয়। তো এই মোটামুটি 3টা বৈশিষ্ট্য যদি আমরা এখানে যদি খেয়াল করে নেই, তাহলে তরঙ্গ কণার বৈশিষ্ট্য হচ্ছে মেইনলি তোমার হচ্ছে 3টা। ওকে, এই 3টা আপাতত আরো বৈশিষ্ট্য আছে, বাট এই লেভেলে পানির কণাগুলো তোমার হচ্ছে তরঙ্গের সাথে আগায় না। কিন্তু এটা কিন্তু একটা অবজেক্টিভ টাইপের কোশ্চেনে আসতে পারে যে পানির কণাগুলো কি তার তরঙ্গের সাথে আগায় যায়? না, কখনোই যায় না।
ওকে, তাহলে স্যার কি যায়? তরঙ্গ যায়, শক্তিটা যায়। শক্তিটা জাস্ট যায়, হ্যাঁ, পানিও যায় না, কণাও যায় না, জাস্ট ওর না, ভিতরে কণাও যায়, শক্তিটা যায়। হ্যাঁ, কারণ শক্তিটা যায়। ওকে, ডান। জি আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি কম্পমান করাবো, এইটাই হলো মেইন। এই যে দুইটা এখন করালাম, এই দুইটা যদি কেউ বুঝে তাহলে তোমার হচ্ছে মোটামুটি আমরা একটু অ্যাডভান্স হতে পারবো। তো এখানে আমরা তরঙ্গ বুঝলাম নাকি? হ্যাঁ, জি তো তরঙ্গের বেগ কি, আমরা এখন তরঙ্গের বেগটা আমরা দেখতে চাই। এখন তরঙ্গের রাশিমালা আমরা কিছু পড়বো। কি পড়বো আমরা? তরঙ্গের প্রকারভেদটা একটু পড়লে মনে হয় ভালো হয়। তার আগে তো আমরা একটু তরঙ্গের প্রকারভেদটা পড়ি। তরঙ্গ কয় প্রকার? তরঙ্গ মেইনলি হলো দুই প্রকার। একটা হলো আর তরঙ্গ, একটা হলো আর তরঙ্গ, আর একটা আর তরঙ্গের আরেকটা নাম আছে, এটা একটু জেনে রাখতে হবে যেহেতু অবজেক্টিভ টাইপের কোশ্চেনে আসতে পারে। আর তরঙ্গে আরেকটা আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি, আমরা এটাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। নামগুলো এখনই মুখস্থ করে নাও, অত সময় তো তোমার এক্সামে মানে পাবা না, বা পড়ার সময় পাবা না। তো আর তরঙ্গ আর অনুপ্রস্থ, আর তরঙ্গের আরেকটা নাম অনুপ্রস্থ তরঙ্গ, এক নম্বর তরঙ্গ। দুই নম্বর হচ্ছে আমাদের বলি লম্বিক তরঙ্গ, এটা আরেকটা নাম আছে, এটা হচ্ছে লম্বিক তরঙ্গ, আরেক ধরনের তরঙ্গ। আর এটার নাম হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটাকে আমরা আরেকটা নাম দিই অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি এবং এটা কি কি ক্যারেক্টার আছে, এটা আমরা একটু মানে জানা আমাদের জন্য জরুরি। ওকে, তো এটা না জানলে হবে না। এখন আমরা একটু পড়ি যে অনুপ্রস্থ তরঙ্গটা আমরা একটু পড়ি। অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গগুলো কি কি সেগুলো আমরা জানি। অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গটা আমাদের যদি একটু যদি ভালোভাবে চিত্রটা যদি আমরা আর্ট করতে চাই, তাহলে একটু দেখি যে অনুপ্রস্থ তরঙ্গটা কি আসলে। অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে এরকম যে আমরা যদি এটা একটা ইয়া হয়, তাহলে এরকম আমরা যদি একটা লম্ব যদি আর্ট করি, লম্ব যদি আর্ট করি, তাহলে এখান থেকে যদি তরঙ্গ মুখটা যদি এখান থেকে শুরু হয়, তাহলে মনে করো এই এদিকে গেল, ধরো যে এখানে আমাদের আসলো, এখান থেকে আমাদের ধরো এটা আসলো এইটা, ঠিক আছে। আর একটু বড় করে আর্ট করি যাতে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। এটা একটু ছোট হয়ে গেছে, তো এটা আমাদের একটা তরঙ্গ, ঠিক আছে। তো তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যে এটা হলো তরঙ্গ কোণার দিক। এটা আমরা কি লিখবো? তরঙ্গ কোণার কম্পনের দিক। এটা কিসের দিক? এটা হলো কম্পনের দিক। তো কম্পনের দিকটা কম্পনের দিকটা হচ্ছে এইদিকে। আমি কোণাটা কাটতেছি এইদিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা কি তরঙ্গটা প্রবাহিত হচ্ছে কোন দিকে? তরঙ্গটা প্রবাহিত হচ্ছে এইদিকে, মানে জাস্ট যাচ্ছে কিন্তু তরঙ্গটা এইদিকে। ঢেউ কোন দিকে যায়? এখানে শুরু হইলে আর এদিকে তরঙ্গটা প্রবাহিত হয় না, ঢেউটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমাদের তরঙ্গ প্রবাহের দিক, এটা আমরা বলি তরঙ্গ প্রবাহের দিক। তো তরঙ্গ প্রবাহের দিকটা আমাদের এইদিকে। যে তরঙ্গ প্রবাহের দিক আর এটা, তাহলে তরঙ্গ প্রবাহের দিকের সঙ্গে আমাদের কত ডিগ্রি কোণ আছে? এটা 90 ডিগ্রি কোণ আছে না? হ্যাঁ, তো এটা হলো সমকোণে থাকে। তাহলে আমরা বলছি যে তরঙ্গ প্রবাহে, তাহলে অনুপ্রস্থ তরঙ্গ আমরা কাকে বলবো? অনুপ্রস্থ বা তরঙ্গ আমরা কাকে বলবো, বা আর্ধ তরঙ্গ কাকে বলবো? যে যদি তরঙ্গ প্রবাহের দিক এবং তরঙ্গ কোণার কম্পন যদি তোমার পরস্পর যদি 90 ডিগ্রিতে থাকে বা সমকোণে থাকে, তাহলে সেই তরঙ্গকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ। হ্যাঁ, তাহলে কি বললাম এখানে বলো একটু। তরঙ্গ প্রবাহের দিকে যে 90 ডিগ্রি এবং হলো তরঙ্গ কোণার কম্পন যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমরা সেটাকে অনুপ্রস্থ তরঙ্গ বা আর্ট তরঙ্গ বলবো। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তো এইটা তো অনুপ্রস্থ তরঙ্গের কিছু উদাহরণ আমাকে, তাহলে আমরা যে আচ্ছা আগে অনুপ্রস্থ তরঙ্গের কিছু উদাহরণ দিতে পারবা কিনা দেখো, বলো তাড়াতাড়ি বলো। তোমরা তো পারবাই। অনুপ্রস্থ তরঙ্গের সবগুলোই তো অনুপ্রস্থ তরঙ্গ, গিটারের তারের তরঙ্গ,
তারপর সমুদ্র ঢেউয়ের তরঙ্গ। স্যার এটা কি তাহলে গিটারে এটা কি 90 ডিগ্রিতে থাকে? হ্যাঁ অবশ্যই। কাপে কোন দিকে কাঁপতেছে? এইদিকে দিক। সাম্যাবস্থা থেকে উপরের দিকে একবার নিচের দিকে গেলে অনুপ্রস্থ তরঙ্গ, বাংলা কথা। বুঝছি। সাম্যাবস্থা থেকে তাহলে তো ঘড়ি, তারপর হইতেছে গিটার, তারপর পর্যাবৃত্ত গতি, ওটা তো গতি, আর এটা তোমার হচ্ছে তরঙ্গ। পর্যাবৃত্ত গতির সঙ্গে এটা ইয়া করো না, এটা হলো তরঙ্গ, আমরা করতেছি তরঙ্গের ভাগ করতেছি, এটা হলো তরঙ্গের শ্রেণী বিভাগ, তরঙ্গের শ্রেণী বিভাগ করছি। এটা পর্যাবৃত্ত গতি ঠিক আছে, বাট এটা হচ্ছে তরঙ্গটা কেমন তরঙ্গ সেটা আমরা বলছি। পর্যাবৃত্ত গতি তো অবশ্যই এটা। তো বলো তারপরে কি হলো? গিটার, তারপর পানি, পানিতে ঢেউ, হ্যাঁ, ধান খেতে ঢেউ নাকি? হ্যাঁ হ্যাঁ, ধান ক্ষেতের মধ্যে বাতাস বলে যে ধানের মধ্যে যে একটা ঢেউ খেলে, সেটা এক ধরনের আমাদের হচ্ছে লম্বিক তরঙ্গ, এই সরি আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, হ্যাঁ। তো এগুলা আমাদের অনেক ধরনের তরঙ্গ আছে, এটা আমরা বুঝলাম। তো উদাহরণটা আমরা বলছি, তাহলে এই তরঙ্গের বৈশিষ্ট্য কি থাকতে পারে? লম্বিক তরঙ্গের কি বৈশিষ্ট্য থাকতে পারে? একটা বৈশিষ্ট্য বলো। অবশ্যই তরঙ্গ প্রবাহের দিক আর তরঙ্গ কণার কম্পনের দিকটা হবে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর কি হবে? আর সাম্যাবস্থা থেকে কণাগুলো কি করবে? ওঠানামা করতে থাকবে। ওঠানামা করতে থাকবে। সাম্যাবস্থা থেকে কণাগুলো কি হবে? ওঠানামা করতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর কি হবে? তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত সৃষ্টি করবে। আর কি হবে? তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাত সৃষ্টি করবে। এটা হলো তরঙ্গ শীর্ষ, না এই জায়গাটা তরঙ্গ শীর্ষ তৈরি করে না? হ্যাঁ, তরঙ্গ শীর্ষ তৈরি হয়, আর একটা হচ্ছে এখানে তরঙ্গ পাদও তৈরি হয়, তরঙ্গ পাত তৈরি করে নাকি? হ্যাঁ। তা বৈশিষ্ট্যগুলো একবার সিম্পল, তুমি এই চিত্র দেখে বলতে পারতেছো। বৈশিষ্ট্য হলো যে তরঙ্গ প্রবাহের দিক এবং তরঙ্গ কণার কম্পনের দিক পুরো 90 ডিগ্রি হবে, এক নম্বর বৈশিষ্ট্য। আর একটা তরঙ্গ শীর্ষ থাকবে, তরঙ্গ পাত থাকবে নাকি? আর একটা বৈশিষ্ট্য তরঙ্গ সাম্যাবস্থা থেকে ওঠানামা করবে নাকি? সাম্যাবস্থা থেকে কি করবে? ওঠানামা করবে। ওঠানামা করবে। এই তো তোমার হচ্ছে বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে কি, নরমালি আমরা দেখি যে সচরাচর এটা কঠিন মাধ্যম এবং তরল মাধ্যমেই এটা হয়। আর একটা কি বলছিস তুমি? সাম্যাবস্থায় তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাত ওঠানামা করে। তরঙ্গ পাত আর তরঙ্গ শীর্ষ ওঠানামা করে না, তো কম্পমান কণাগুলো ওঠানামা করে। কণাগুলো শুধু ওঠানামা করে। জড় মাধ্যমের যে কণাগুলো আছে সেই কণাগুলো ওঠানামা করে। আরেকটা বৈশিষ্ট্য কি, এই ধরনের যিনি এই তরঙ্গটা কোথায় কোথায় দেখা যায়? এটা বায়বীয় পদার্থে দেখা যায় না, এই ধরনের ইয়াটা বায়বীয় পদার্থে দেখা যায় না, সাধারণত কঠিন পদার্থে দেখা যায় এবং হচ্ছে তরলে দেখা যায়। সিমি, কঠিন পদার্থে আর তরলে দেখা যায়। হ্যাঁ, আর তরঙ্গটা কঠিন পদার্থে দেখা যায় আর তরলে দেখা যায়। ওকে, এখানে কোনো প্রশ্ন থাকলে বলো চট করে। আচ্ছা স্যার, এখানে বায়বীয় পদার্থে দেখা যায় না কেন আর তরঙ্গটা? বায়বীয় পদার্থে আর তরঙ্গটা দেখা যায় না, কারণ হচ্ছে বায়বীয় পদার্থে দেখা যায় না, সেটা হচ্ছে লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য। এখন এই সেই প্রশ্নের অ্যানসারটা আমরা একটু দিব। ওকে, আর তরঙ্গ সে যেমন লম্বিক তরঙ্গে গেলে তুমি অ্যানসারটা পাবে যে কেন তোমার ওঠানামা করে না। তো এখানে আমরা যদি ইয়ার কথা বলি, এখন আমরা পড়বো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে এরকম, অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে তোমার মনে করো তরঙ্গ প্রবাহের দিকটা এরকম আছে, ঠিক আছে? তরঙ্গ প্রবাহের দিকটা আমাদের কোন দিকে? এই দিকে, একটা নির্দিষ্ট দিকে তরঙ্গ প্রবাহের দিক আছে। কিন্তু মাধ্যমের যে কণাগুলো আছে, মাধ্যমের কণাগুলো জাস্ট তোমার হচ্ছে এটা যদি মাধ্যমের কণা হয়, আমরা যদি মাধ্যমের কণা ধরি, এটা যদি মনে করো মাধ্যমের কণা ধরি,
এটা যদি মাধ্যমের কণা বলি, হ্যাঁ এটা মাধ্যমের কণা। হ্যাঁ মাধ্যমের কণাগুলো একবার এদিকে যায়, বুঝতে পারছো? হ্যাঁ আবার এখান থেকে ব্যাক করে এখানে আসে, আবার এখান থেকে এদিকে যায়, আবার এখান থেকে ব্যাক করে। কি বলছো? এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো যেদিকে যায় আবার যেখান থেকে গেল সেদিকে আবার ব্যাক করে। হ্যাঁ এখান থেকে গেল এদিকে গেল, এখান থেকে গিয়ে আবার ব্যাক করলো, ব্যাক করে আবার এখান থেকে এদিকে যেতে পারে, এখান থেকে ব্যাক করতে পারে। তার মানে এই যে এরকম হতে পারে, কণাগুলো এদিকে যায় আবার এদিকে যায়, দুই দিকে যায়। তাহলে এইখানে এখান থেকে কি হয়, এদিকে যায়, তাহলে এদিকে গিয়ে আবার ব্যাক করে, সে আবার কি করে, আবার ব্যাক করে, ফেরত যায়। তাহলে এখানে তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইলো না। তার মানে কণাগুলো কি সমান্তরাল থাকলো, মানে তরঙ্গ যেদিকে প্রবাহিত হইলো সেই দিকেই সেদিকেই থাকলো, তার সঙ্গে কি কোণ উৎপন্ন করলো না মানে সমান্তরাল কোণ উৎপন্ন করলো। তার মানে কণার যে কম্পন, তার মানে এর বৈশিষ্ট্য হচ্ছে যে কণার কম্পন তোমার হলো তরঙ্গ প্রবাহের দিকের সাথে, এটা যদি তরঙ্গ প্রবাহের দিক হয়, তরঙ্গ প্রবাহের দিক যদি এদিকে হয়, তরঙ্গ প্রবাহের দিকের সাথে কি হয়, সমান্তরালে থাকে। তরঙ্গ প্রবাহের দিকের সাথে কি থাকে, সমান্তরালে থাকে, সমান্তরাল থাকে, 90 ডিগ্রি কোণ থাকে না। কণার কম্পন তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরালে থাকে, সমান্তরালে থাকে। তার মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সমান্তরালে থাকে মানে কোনো কোণ উৎপন্ন করে না, মানে 0 ডিগ্রি কোণ থাকে। কত ডিগ্রি কোণ থাকে, 0 ডিগ্রি, 0 ডিগ্রি কোণ থাকে। তাহলে এখানে তোমার হচ্ছে এই সেই কারণে বায়বীয় পদার্থের যে বায়বীয় পদার্থ, তুমি যে প্রশ্নের উত্তর দিছিলা, বায়বীয় পদার্থ জাস্ট এই কণাগুলো দূরে সরে যায় আবার কাছে আসে, বুঝতে পারছো? এরকম করে উপর নিচে উঠানামা করে না, এরকম করে উপর নিচে উঠানামা করে না, এই জন্য এটাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, হ্যাঁ। তো অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ আমরা যদি দেই, তাহলে আমাদের শব্দটা এভাবে সঞ্চালিত হয়। শব্দ তরঙ্গ এই ধরনের এক ধরনের তরঙ্গ। ওকে, হ্যাঁ, শব্দ তরঙ্গটা আমাদের এই ধরনের তরঙ্গ। তো আচ্ছা, আর তরঙ্গের কিছু উদাহরণ আমাদের মনে হয় একটু বাদ চলে গেছে, বলা উচিত ছিল, কারণ এগুলো অবজেক্টিভ টাইপের কোশ্চেনের জন্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই যে বেতার তরঙ্গ, আমরা নাম শুনছি, বেতার তরঙ্গের নাম শুনছি না? হ্যাঁ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোর তরঙ্গ, আলো কিন্তু এইভাবে যায়, আলোর যে ইয়াটা আছে, আলো কিন্তু এই যে আর তরঙ্গ আকারে যায়, আলোটা, এটা কিন্তু জানা থাকতে হবে। আলো এইভাবে যায়, শব্দ কিন্তু এইভাবে যায় না, শব্দটা এইভাবে ঢেউয়ের মতো করে যায় না। কিন্তু তোমার যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এইভাবে যায়, তারপর বেতার তরঙ্গ কিন্তু এইভাবে যায়, আলোক তরঙ্গ এইভাবে যায়, বা তোমার হচ্ছে শব্দ তরঙ্গ এইভাবে যায় না, শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে যায়। ওকে, তো আমরা একটু দেখি যে এটা আসলে ব্যাখ্যাটা কি, অনুদৈর্ঘ্য তরঙ্গের ব্যাখ্যাটা আসলে কি, কিভাবে শব্দটা আসলে কিভাবে সঞ্চালিত হয়, সেটা আমরা একটু প্রক্রিয়াটা একটু দেখি। আমরা হচ্ছে ইয়াটা শব্দ কিভাবে সঞ্চালন প্রক্রিয়া, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে যায়, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়, তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়। কিভাবে সঞ্চালিত হয় এটা দেখি, তরঙ্গের সৃষ্টির মাধ্যমে সঞ্চালিত হয়, সঞ্চালিত হয়। তো আমরা একটু দেখি, আসলে আমরা যদি মাধ্যমটাকে কল্পনা করি এরকম, এই রেখাগুলো দিয়ে যদি কল্পনা করি, এরকম প্রত্যেকটা রেখা সমান্তরাল, আমরা প্রত্যেকটা রেখাকে একটা অণু ধরলাম, প্রত্যেকটা রেখাকে কি ধরলাম, একটা করে একটা অণু ধরলাম। তো একটা যদি অণু ধরি, প্রত্যেকটা রেখাকে একটা করে অণু ধরলাম, ধরে নেই একটা রেখা আপাতত এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? তো একটা যদি অণু, তাহলে আমি যদি এখানে যদি কোনো কারণে আঘাত করি, বাতাসে যদি কম্পন তৈরি হয় এখানে, তো আমাদের এখানে যদি কম্পন তৈরি হলে কি হবে, এই কম্পনটা ধাক্কা লাগবে, মনে করো কথা এ, এটা যদি বি, এটা মনে করো সি, ডি, ই, ধরো এফ, এটা মনে করো জি, এইচ, এটা আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস। আমি সুন্দরভাবে লিখলাম আর কি, প্রত্যেকটা একটা করে কণা আমি নির্দেশ করছি।
তাহলে তাই যদি হয়, তাহলে এখানে যদি আঘাত করি তাহলে কি হবে? এখানে যদি আঘাত করি, ধরো এই বিসি কে আমি আঘাত করলাম, বিসি তে আমি শক্তি দিলাম বা শক্তি বা কম্পন তৈরি হলো, বা আমি একটা তাহলে সেটা ডি এখানে ডির দিকে একটা যাবে। শব্দ সৃষ্টি করলাম, কম্পনের মাধ্যমেই তো শব্দ সৃষ্টি হয় নাকি? হ্যাঁ, বস্তুর কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি হয়। এখানে আমরা কম্পন তৈরি করলাম, কম্পন তৈরি করলে এই কম্পনটা কি হবে? এখানে একটা যান্ত্রিক শক্তি তৈরি হবে। এখানে কি তৈরি হবে? একটা আমাদের যান্ত্রিক কম্পন শক্তি। মানে কি? যান্ত্রিক শক্তি। কম্পন মানে কি? যান্ত্রিক শক্তি না? হ্যাঁ, তো যান্ত্রিক শক্তিটা কি হলো? এই এই পদার্থটাকে, বাতাসের যে পদার্থটাকে সি কে যায় আঘাত করলো, সি কে যায় কি করবে? আঘাত করলো। আঘাত করবে। তখন এই যান্ত্রিক শক্তিটা এই পদার্থে একটা গতি শক্তি সঞ্চার করবে। কি করবে? সি কে একটা পদার্থের একটা গতিশক্তি সঞ্চার করবে। গতি শক্তি দান করবে নাকি? হ্যাঁ, সি কে তারপর সি আবার ডি কে দিবে। হ্যাঁ, প্রদান করবে। এই এই সি আবার ডি কে দিবে, ডি আবার কি হবে? ই কে দিবে। ই তাহলে কে দিবে। এখানে যখন এখানে যখন দিবে তখন কি হবে? এই জায়গাটা একটা তোমার হচ্ছে এই ডি আবার ই কে দিবে, ই আবার এফ কে দিবে, এইভাবে দিতে থাকবে। দিয়ে তখন এই মাধ্যমগুলো হয়ে যাবে, এখানে মাধ্যমগুলো হয়ে যাবে ঘন। মাধ্যমগুলো কি হয়ে যাবে? ঘন। ঘন হয়ে যাবে। এই জায়গাটা মাধ্যমটা ঘন হয়ে যাবে। এবার মাধ্যমের ঘনত্বটা এই জায়গায় কি হয়ে যাবে? বেড়ে যাবে। মাধ্যমের ঘনত্বটা এই জায়গায় কি হয়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। আচ্ছা, যখন বেড়ে যাবে, এই পর্যন্ত যখন আসলো, তখন আবার এ আবার ধাক্কা দিবে। তখন এইভাবে কি হবে? অনবরত কি হবে? সংকোচন হবে, আর একবার প্রসারণ হবে। এইভাবে কি হবে? সংকোচন, আবার মনে করো এখানে আসলো, আসার পরে এই জায়গায় একটা সংকোচন দেখা দিল, এখানে আবার কি হবে? সংকোচন দেখা দিবে। তো এই জায়গায় আবার সংকোচন দেখা দিল, আবার প্রসারণ দেখা দিবে, আবার মনে করো এরকম প্রসারণ দেখা দিবে, আবার এরকম প্রসারণ যাওয়ার পরে আবার সংকোচন দেখা দিবে। এরকম বায়ু সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে আমাদের এই শব্দ শক্তিটা তোমার হলো ট্রান্সফার হয়। তো যে জায়গাটা তোমার হচ্ছে মানে প্রসারণ হয়, এই জায়গাটা ধরো আমরা প্রসারণ হয়ে গেল, তার মানে এখানে আমাদের এই জায়গাটা স্পেসটা বেড়ে গেল। আর এখানে তোমার হচ্ছে আমাদের কি? এখানে প্রসারণ হলো, আর এখানে তোমার হলো সংকোচন হলো নাকি? আবার কি হলো? এখানে প্রসারণ, এখানে সংকোচন হয়ে আবার কি হলো? এখানে প্রসারণ হলো। তো পরপর যে দুইটা প্রসারণ হয়, পরপর কি? দুইটা প্রসারণ হয়। পরপর দুইটা প্রসারণ। এই তার মানে এইখানে যদি আমরা প্রসারণটা চিন্তা করি, এই প্রসারণ আর এখানে যদি আমাদের প্রসারণ যদি হয়, এই পরপর যে দুইটা প্রসারণ, এর মাঝখানে যে দূরত্ব, এটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। অথবা আমরা বলি দুইটা পরপর সংকোচন যদি হয়, এই পরপর দুইটা সংকোচনও আমরা এটাকেও তরঙ্গ দৈর্ঘ্য বলি। অথবা আমরা বলতে পারি যে একটা সংকোচন অথবা একটা প্রসারণের মাঝখানে যে দূরত্ব, এটাকে একটা সংকোচন এবং একটা প্রসারণ, এই পর্যন্ত প্রসারণ, ধরো এখানে আমাদের প্রসারণ আছে, এই প্রসারণের যে দূরত্ব, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা কি বলতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য হলো দুইটা পরপর দুইটা প্রসারণের মাঝখানে যে দূরত্ব, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হলো তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে। তো পরপর দুইটা প্রসারণের মাঝখানে যে দূরত্ব, সেটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অথবা আমরা বলতে পারি পরপর দুইটা সংকোচনের মাঝখানে যে দূরত্ব, সেটা বলতে পারি। অথবা আমরা বলতে পারি, আচ্ছা, এই দূরত্বটা কিভাবে তৈরি হয়? হ্যাঁ, এই দূরত্বটা কি এই যে কম্পনের কারণে তৈরি হয়? এই দূরত্বটা কম্পন, কারণ এখানে কম্পন তৈরি হয় এই কারণে প্রত্যেকটা পদার্থই তো মানে তার সাম্যাবস্থা, একে ধাক্কা দিয়ে সে তো আবার ব্যাক করে, জায়গায় আবার চলে আসে, ধাক্কা দিয়ে আবার জায়গায়, এই জায়গাটা আবার কি আগের পর্যায়ে দাঁড়াবে না? তাহলে এটা প্রসারণ হয়ে গেল। আর যেখানে ধাক্কা মারছে সেই জায়গাটায় তোমার হলো বায়বীয় পদার্থ থাকে না, কম থাকে। যে জায়গাটা ধাক্কা দেয় সেই জায়গায় আবার কি বাতাসটা কম থাকে। ধাক্কা দিল, ধাক্কা দিয়ে কিছু দূর ধাক্কা দেওয়ার পরে এ কে ধাক্কা দিল, এ কে, সি ডি কে ধাক্কা, ডি কে ধাক্কা দিল, তারপর হচ্ছে ই এফ কে ধাক্কা দিল, এফ জি কে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে আবার এগুলো আবার ব্যাক করে। হ্যাঁ, বুঝছি। বুঝতে পারছো কথা? তারপর এখানে যখন আবার ধাক্কা দিলে, যখন ধাক্কাটা কি হবে? একটা ইটকে যেমন ধাক্কা দিলে আমরা চলতে থাকে না, আমরা দেখি না যে ইটগুলো কি একটার পর একটা সাজায় রাখলে ইট একে ধাক্কা দেয়, এ কে ধাক্কা দেয়, এ কে ধাক্কা দেয়, এ কে ধাক্কা দেয়। তো বিষয়টা ঠিক ওইরকম আর কি। ওকে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ইটের ক্ষেত্রে তো পড়ে যায়, ইটগুলো তো পড়ে যায়, বাট এই কিন্তু আবার ব্যাক করে যায়, কেমন মানে ফিরে আসে। সেই জন্য এটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা মাথায় রাখতে হবে। ওকে? জি।
তো অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য কি তাহলে বলো, এখন এখান থেকে বৈশিষ্ট্য বলো, কি বৈশিষ্ট্য আছে এখানে চিত্রের মধ্যে বৈশিষ্ট্য আছে। অনুদৈর্ঘ্য এদের তরঙ্গ মধ্যে তোমার হচ্ছে কম্পনের দিকের সাথে কি হয়, সমান্তরালে থাকে, তাই না? সমান্তরালে থাকে, হ্যাঁ। এই যে এটা বললাম না, এটা যদি আমরা এই জায়গাটা বললাম না যে এখানে দুটো বস্তু এই দুটো এই বস্তুটা কি এদিকে যায় আবার এদিকে চলে আসে নাকি, তাহলে এই কোণাটা এদিকে যায় আবার এদিকে যায়, দুই দিকেই যায় নাকি, হ্যাঁ 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 এই কোণাটা এদিকে যায় এদিকে যায়, মানে এর সাথে তো কোণ উৎপন্ন করতেছে না, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে এটাই তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা মূল বৈশিষ্ট্য, আর তরঙ্গের দিক এবং তরঙ্গ প্রবাহের দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে সমান্তরালে ভাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ একটু বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এখন আমরা আসল পয়েন্টে আসি। এখন কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা ইয়ে করি, তারপরে আমরা মূল কথা আবার আলোচনা আবার ফিরে আসবো। যেহেতু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি করানো উচিত বলে আমি মনে করি। তো কিছু ফর্মুলা আমরা একটু দেখি, ফর্মুলাটা আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে কিছু ফর্মুলাটা আমরা একটু প্রতিপাদন করার চেষ্টা করি। ওকে, ফর্মুলা প্রতিপাদন করার আগে আমাদের কিছু তরঙ্গ সংক্রান্ত রাশিমালা আমাদের জানা দরকার। তরঙ্গ সংক্রান্ত রাশিমালা, তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা বুঝতে পারছি, এটা নিয়ে আর কথা আছে না। তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করি আমরা, ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করি, ল্যামডা। এটার একক কি, এমকেস পদ্ধতিতে মিটার, একক কি এম। এম। তরঙ্গ দৈর্ঘ্য আমরা শিখলাম, এখন আমরা শিখবো তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা শিখি, এখন আমরা বিস্তার তো শিখছি, বিস্তার আমরা শিখছি না, বিস্তার তো জানি। আর এরপরে হচ্ছে আমরা শিখবো পর্যায়কাল শিখবো বা দোলনকাল, পর্যায়কাল বা আমরা শিখবো দোলনকাল, একই জিনিস। দোলনকাল আমরা যদি ইয়ার ক্ষেত্রে ধরি, দোলনকাল বলতে আমরা বুঝবো এরকম, কাল মানে তো সময়, এটা আমরা জানি। তো এই একটা বস্তু সরল দোলকের ক্ষেত্রে আমরা আমরা মানে চিন্তা করতেছি, এটা সরল দোলকের, আমরা এরকম ডট ডট করে দিলে ভালো হতো। তার মানে এ বিন্দু থেকে বি বিন্দু গিয়ে সি বিন্দুতে ফিরে আসলো, তার মানে এইখান থেকে যাত্রা যদি এ বিন্দু থেকে যদি যাত্রা করে, তাহলে এ বিন্দু থেকে গেল কোন দিকে, সি বিন্দুতে গেল, সি বিন্দু থেকে বি বিন্দুতে গেল, বি বিন্দু থেকে আবার সি বিন্দু হয়ে আবার ফিরে আসলো। তাহলে এ বিন্দু থেকে গেল, গিয়ে বি বিন্দুতে গিয়ে আবার যে এ বিন্দুতে ফিরে আসতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল, সরল দোলকে। কি বুঝছি বলো? আর কি এ বিন্দু থেকে যে সি বিন্দু থেকে একবার এ বিন্দুতে আবার সি বিন্দুতে ফিরে আসলো, আবার সি বিন্দু থেকে বি বিন্দুতে গেল, সেটাকে আমরা বলি পর্যায়কাল। মানে এই বিন্দু থেকে যাত্রা, যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে আবার ফিরে আসা পর্যন্ত যে সময় লাগতেছে, হ্যাঁ, তো এটাকে আমরা বলি। তাহলে এখন এখানে আমরা এইটার পর্যায়কাল কাকে বলবো, এটা সান আর এটা মনে করো মুন, সান এটা মনে করো আর্থ, তাহলে এটার পর্যায়কাল কি বলবো, সূর্যের চারপাশে যে পৃথিবীটা ঘুরতেছে, এটা এটা যদি ঘুরতে যে সময়টা লাগতেছে সেটাকে আমরা বলবো পর্যায়কাল। তার মানে আবার এটা ঘুরে, এখান থেকে ঘুরে আবার ই বিন্দুতে এই এদিক দিয়ে গিয়ে এই বিন্দু থেকে স্টার্ট মানে যদি এই বিন্দু থেকে করে, এই বিন্দু থেকে গিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে সেটাকে আমরা বলবো পর্যায়কাল, ঠিক না? বুঝছি, হ্যাঁ। তা আমাদের পর্যায়কাল কত, সূর্যের চারিদিকে যে আমাদের পৃথিবী ঘোরে, তো পৃথিবীর পর্যায়কাল কত, 365 দিন না? হ্যাঁ, তাহলে পৃথিবীর পর্যায়কাল হলো 365 দিন। 365 দিন। হ্যাঁ, এরকম এটা হলো পর্যায়কালটা, আমরা বুঝতে পারছি যে পর্যায়কাল কি, পর্যায়কালের সংজ্ঞাটা যদি আমরা যদি এখন তাহলে এইটার ক্ষেত্রে পর্যায়কালটা কি হবে, এই যে আর তরঙ্গের ক্ষেত্রে পর্যায়কাল কি হবে, তাদের এই যে সূর্যটা যে পৃথিবীর চারিদিকে যে ঘুরতেছে, এটা কি বল, সূর্য যে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, পৃথিবীটা সূর্যের চারিদিকে আর ঘুরতেছে। তরঙ্গের পর্যায়কাল, আর তরঙ্গের পর্যায়কাল কি রকম হবে, তাহলে পর্যায়কাল আমরা যদি চিত্রের মাধ্যমে যদি আঁকি, তাহলে এটা পর্যায়কাল কি হবে,
তার মানে এখান থেকে কোণা এখানকার কোণাটা এখানে কোণাটা তোমার হলো মনে করো আমরা ধরে নেই এই যে এখানে এইটা ধরো এই পর্যন্ত আসছিল নাকি হ্যাঁ এটা হলো চূড়া এটা হলো শীর্ষ কি তরঙ্গ শীর্ষ এই তরঙ্গ শীর্ষ আর এই তরঙ্গ শীর্ষ এটা মনে করো এ এটা মনে করো বি তাহলে এটা এ আর বি কি দশায় আছে কোণাটা সমদশায় আছে কেমন করে সমদশায়। সমদশায় আছে বলবো সমদশায় আছে এই কারণেই বুঝবো যে এর তো শীর্ষবিন্দুতে আছে এই কোণাটা তাই না এই কোণাটা আবার এই শীর্ষবিন্দুতে আছে নাকি এই দুইটা কোণা কি কি অবস্থায় আছে শীর্ষবিন্দুতে আছে না দুইটা কোণা হ্যাঁ কোণা দুইটা কি কি বিন্দুতে আছে দুইটাই শীর্ষবিন্দুতে তার মানে এ কোণা এবং বি কোণা কি আছে মানে সমদশায় আছে বলতে পারবো সমদশায় সম পজিশনে আছে তাহলে এই যে পজিশনে আছে তাহলে এই পজিশন দুইটা তো আমরা কি বলবো তো এই যে এ এবং বি এর মাঝখানে যে দূরত্ব সেটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য তাই না তাহলে এখানে আমরা বলবো যে পর্যায়কাল বলতে আমরা যে জিনিসটা বলবো একটা পূর্ণ কম্পনে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে আমরা বলবো পর্যায়কাল কি বলবো এটা একটু ভালোভাবে পর্যায়কালটা নিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করো এগুলা না বুঝলে কোনোটাই লাভ নাই সব পর্যায়কালকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয় পর্যায়কালকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয় তাহলে একটা পূর্ণ কম্পনে একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সেটাই আমাদের পর্যায়কাল তাই হলো পর্যায়কাল একদম সংক্ষেপে যদি মানে বোঝার জন্য বেশি পেঁচালে তো বোঝা যায় না তাই পর্যায়কাল বা টি একটা পূর্ণ কম্পন বলতে আমরা কি বুঝবো তার আগে তো এটা জানতে হবে যে পূর্ণ কম্পন কি নাকি পূর্ণ কম্পন হচ্ছে যখন মানে একটা কণা যখন কি হবে পূর্ণ কম্পন বলতে আমরা বুঝবো যে একটা পূর্ণ কম্পন আমরা যদি এরকম যদি সরল দোলকের ক্ষেত্রে পূর্ণ কম্পন কি বলবো পূর্ণ কম্পন মানে এখানে যাত্রা স্থান থেকে গেল যাত্রা স্থান থেকে তোমার হচ্ছে এদিকে গেল এদিকে গিয়ে আবার এখান থেকে আবার ব্যাক করে আবার এই বিন্দুতে আসলো এটা একটা পূর্ণ কম্পন হলো কি হলো একটা পূর্ণ কম্পন হলো এই বিন্দু থেকে সি বিন্দুতে গিয়ে আবার বি বিন্দু থেকে আবার এই বিন্দুতে ফিরে আসলো এটা একটা পূর্ণ কম্পন হলো এই যে পূর্ণ কম্পনটা এই পূর্ণ কম্পনটা দিতে যে সময়টা লাগতেছে আমাদের টাইমটা লাগতেছে সেই টাইমটাকে আমরা বলবো পর্যায়কাল হ্যাঁ তাহলে এখানে পূর্ণ কম্পন কোনটা হচ্ছে বলো তুমি পূর্ণ কম্পন কোথায় পূর্ণ কম্পন বলতে আমরা বলবো আমরা যদি কল্পনা করি যে এই কণাটা এখানে আছে আবার এই কণাটাকে এখানেই ব্যাক করে আসতে হবে এই কণাটাকে কি করতে হবে এখানেই ব্যাক করে আসতে হবে নাকি কারণ এটাও যেমন এ বিন্দুতে ছিল এই বিন্দুতে গিয়ে বি বিন্দুতে গিয়ে আবার ব্যাক করে একই জায়গায় আসছে ফিরে আসছে সেটাই তো পূর্ণ কম্পন হ্যাঁ তাহলে এটা কি হবে তাহলে আমরা যদি কল্পনা করে নেই যে এখানে একটা কণা আছে তাহলে এই কণাটা আবার এখানে ব্যাক করবে তাহলে এই কণাটা আবার কি করবে এখানেই ব্যাক করবে তো এখানে ব্যাক করতে গেলে কি হবে এখানে ব্যাক করতে গিয়ে আমাদের কি হচ্ছে দেখা যাচ্ছে যে এটা নিয়ে একটা কল্পনা যদি কম তো এখানে আবার তাহলে এখান থেকে এখানে গেল তার মানে এখান থেকে আমরা চিন্তা করলাম যে এই কোণাটা উপরে নিচে উঠানামা করবো মানে এখানে গেল এখান থেকে গিয়ে আবার এই কোণাটা যদি আবার একই জায়গায় ফিরে আসে মানে একই দিক থেকে আবার যদি একই জায়গায় ফিরে আসে তাহলে একই জায়গায় এই পজিশনের পজিশন সমান হলো তাহলে একটা পূর্ণ কম্পন হয় তার মানে এ থেকে বি কে আমরা বলবো একটা পূর্ণ কম্পনের সময় তারপর তরঙ্গ যদি মানে এ থেকে বি পর্যন্ত যদি যায় তাতে যে সময় লাগে তরঙ্গ এ থেকে একটা পূর্ণ কম্পনে সেই জন্য বলা হচ্ছে একটা পূর্ণ কম্পনে তোমার হচ্ছে যে সময় লাগে মানে এইখান থেকে তরঙ্গটা এই পর্যন্ত যাইতে যে সময়টা লাগে তাহলে আমরা তাকে আমরা বলছি পর্যায়কাল ক্লিয়ার হইছো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কম্পাঙ্ক পূর্ণ কম্পন বুঝছি পূর্ণ কম্পনটা বুঝছি তো হ্যাঁ এক জায়গা এক দিক থেকে আরেক দিক দিয়ে আর কি একই বিন্দুতে বারবার কম্পন হয়
মানে কোন এক জায়গা থেকে গিয়ে আবার ওই বিন্দুতে ফিরে আসলেই আমাদের সেটাকে বলি আমরা পূর্ণকম্পন। হ্যাঁ পূর্ণকম্পন বলছি, পর্যায়কালও বলছি, একটা পূর্ণকম্পনের সময় আর কি, মেইন কথা টাইম, সেটাই পর্যায়কাল। ওকে, হ্যাঁ আচ্ছা, এখানে আর কোনো সমস্যা তো নাই। তো না। আমরা পূর্ণকম্পন পর্যায়কাল আমরা বুঝলাম, তরঙ্গ দৈর্ঘ্য বুঝলাম। এখন এদের ভিতরে কি সম্পর্ক আমরা একটু দেখি যে কি সম্পর্ক। কম্পাঙ্কটা মনে হয় এখন বুঝি নাই, তাই না? না কম্পাঙ্কটা বুঝি নাই। তো কম্পাঙ্কটা আমাদের একটু বোঝা ভেরি ইমার্জেন্সি। তো কম্পাঙ্ককে নরমালি প্রকাশ করা হয় এফ দিয়ে। এফ দিয়ে প্রকাশ করা হয়। এফ মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বলে আমরা, এফ ইকুয়াল টু হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি দ্যাট মিন্স এই এফ টা দিয়ে আমাদের এইটা প্রতীকটা প্রকাশ করা হয় ফ্রিকোয়েন্সি। অনেকে এম দিয়ে প্রকাশ করে, তো আমরা এটা ফ্রিকোয়েন্সি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আরেকটা হলো পূর্ণ কম্পনকে আমরা নরমালি এর আগেটা একদম লিখি নাই। পূর্ণ কম্পনকে পূর্ণ কম্পন সংখ্যা, এটাকে আমরা কম্পন সংখ্যা দিয়ে প্রকাশ করি। তো এটাকে পূর্ণ কম্পন সংখ্যাকে আমরা নরমালি বড় হাতের এন দিয়ে প্রকাশ করি। এন নাম্বার অফ কম্পন, তো এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। ওকে, হ্যাঁ পূর্ণ কম্পন বলতে আমরা কি বুঝবো? পূর্ণ কম্পন বলে আবারও কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি। পূর্ণ কম্পন মানে এইটা এখান থেকে এই পর্যন্ত এই, তাই না? তার মানে এখান থেকে যে এইটা যে তোমার যে ডিসটেন্স না, কিন্তু তার মানে একটা পূর্ণ কম্পন বলতে আমরা একটা সমদশায় যে মানে আসতে যে সময়টা লাগে, মানে একই দশায় আসতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি পূর্ণ কম্পন, নাকি? হ্যাঁ তাহলে এখান থেকে আমরা যদি পূর্ণ কম্পন যদি আমরা এখান থেকে শুরু করি, তাহলে এটার পূর্ণ কম্পন কি হবে? আমরা যদি এখান থেকে শুরু করতাম, তাহলে আমাকে আবার এখানে নিতে হতো, তাই না? সমদশা হইতে হবে। তো তাহলে এটা একটা পূর্ণ কম্পন হবে। এখান থেকে এই পর্যন্ত এটা একটা কি হবে? আর কি সমান বিন্দুতে থাকবে, সমান রেখায় থাকবে, দশাটা সমান হইতে হবে, তাইলে পূর্ণ কম্পন পাওয়া সম্ভব। দশাটা একই সেম হইতে হবে, নাহলে পূর্ণ কম্পন পাওয়া সম্ভব না। যাই হোক, তো কম্পাঙ্ক হইল মানে 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন দেয়। কম্পাঙ্ক হইল কি 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন দিচ্ছে। তার মানে এরকম আমরা যদি একটু চিন্তা করি যে একটু বড় করে দিলাম, যাই হোক এটা হোক আর না হোক, চিত্র ঠিক মতো হোক আর না হোক আমাদের জানার দরকার নেই। এরকম যদি বড় করে দেই, তো আমাদের এখান থেকে আমরা চিন্তা করি এরকম যে একটা পূর্ণ কম্পন মানে বলতে আমরা বুঝবো যে তরঙ্গ একটা পূর্ণ কম্পনের তরঙ্গ কতটুকু যায়। একটা পূর্ণ কম্পন বলতে আমরা এখান থেকে এই পর্যন্ত, নাকি? হ্যাঁ হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী পূর্ণ কম্পন মানে এই যে একটা, তাহলে পরবর্তী পূর্ণ কম্পন মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী পূর্ণ কম্পন মানে এইখান থেকে এই পর্যন্ত। পরবর্তী কম্পন মানে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখানে একটা পূর্ণ কম্পন পাইলাম, এখানে এক, এখানে পাইলাম এই একটা পূর্ণ কম্পন পাইলাম, এখানে একটা পাইলাম, এখানে 3, এটা 4 নাম্বার পূর্ণ কম্পন পাইলাম, এখানে 5 নাম্বার পূর্ণ কম্পন পাইলাম, নাকি এরকম না? হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তো এরকম 5টা পূর্ণ কম্পন আমরা এরকম আপাতত 5টা আট করলাম। এই 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন পাওয়া যায়, তার মানে 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন পাওয়া যায় সেটাকে বলি আমরা কম্পাঙ্ক। ঠিক আছে? হ্যাঁ তাহলে আমাদের এটা আমাদের যদি তাই যদি হয়, তাহলে এটাকে পূর্ণ কম্পনকে এম দিয়ে প্রকাশ করি আমরা নরমালি। তাহলে 1 সেকেন্ডে কয়টা, তো একটা যদি মনে করো আমরা যদি হিসাব নিকাশ করি, যে আমরা যদি ঐকিক নিয়মে বের করি যে টি সেকেন্ডে আমরা ধরে নেই যে টি সেকেন্ডে তোমার হচ্ছে পূর্ণ কম্পন ধরে নেই এনটা, এন পরিমাণ পূর্ণ কম্পন দেয়। টি সেকেন্ড মনে বলতে আমরা টি সেকেন্ড বলতে 1 মিনিট 2 মিনিট 60 সেকেন্ড এরকম হইতে পারে, বা 5 সেকেন্ড হইতে পারে এরকম। তো টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় কয়টা? টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় তোমার কয়টা? এনটি, এনটা দেয় না, এন বার দেয়। কি দেয়? টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় এন বার, তাই না? হ্যাঁ তাহলে 1 সেকেন্ডে যে পূর্ণ কম্পন দেয়, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় সেটাই তো আমাদের কম্পাঙ্ক।
তাহলে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় কয়টা? 1 সেকেন্ডে পূর্ণ কম্পন AT দেয় divided t by বাই t, নাকি? হ্যাঁ তাহলে এটাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে যে জয়টা পূর্ণ কম্পন দেয় সেটাই তো আমরা বলি কম্পাঙ্ক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে সামারি লিখতে পারি f n বাই t, মানে কম্পন সংখ্যা ডিভাইডেড বাই কত সময় লাগতেছে। তাহলে হলো কম্পন সংখ্যা ডিভাইডেড বাই সময়। ডিভাইড বাই সময়। এইটা মনে থাকবে? হ্যাঁ আচ্ছা, পর্যায়কাল তাহলে এখান থেকে বের করা সম্ভব কিনা? এখান থেকে পর্যায়কাল বের করা সম্ভব কিনা? পর্যায়কালটা কি বলছিলাম তাহলে তোমার বলো? পর্যায়কালটা কি বলছিলাম? সংজ্ঞা অনুযায়ী পর্যায়কালটা কি বলছিলাম? পূর্ণ কম্পনটা হইতে যে সময়টা লাগছে। তাহলে পূর্ণ কম্পন হইতে যে সময় লাগে, তাহলে একটা পূর্ণ কম্পন দিতে সময় যেটা লাগে, তাই না? তাহলে n বাই t টা পূর্ণ কম্পন দিতে সময় লাগে 1 সেকেন্ড। দেখা যাবে? এটা যদি উল্টাই দিই, হ্যাঁ হ্যাঁ n বাই t টা পূর্ণ কম্পন দিতে সময় লাগে 1 সেকেন্ড। দেখা যাবে না? 1 সেকেন্ড। হ্যাঁ তাহলে আমরা n বাই t পূর্ণ কম্পন দিতে সময় লাগে 1 সেকেন্ড। সময় লাগে 1 সেকেন্ড এইটা। তাহলে একটা পূর্ণ কম্পন দিতে কত সময় লাগবে বের করা সম্ভব? একটা পূর্ণ কম্পন দিতে সময় লাগবে কি হবে? 1 বাই তোমার হচ্ছে n ডিভাইডেড বাই t, এরকম লেখা যায় না? হ্যাঁ তাহলে এটাকে লিখলে আমাদের উল্টা দিলে কি হয়ে যাবে? t বাই n, এটা লেখা divided by যাবে t বাই n। দেখা যাবে না? হ্যাঁ তাহলে আমরা এখানে এটাকে কি বলবো? একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে সেটাকে আমরা পর্যায়কাল। t বড় হাতের t ছোট হাতের t বাই n, এটা লেখা যাবে না? হ্যাঁ লেখা যাবে? তো হ্যাঁ এখানে একটা সমীকরণ দুইটা পাইলাম। একটা হলো বড় হাতের t ইকুয়াল টু t বাই n, বড় হাতের n, আর এখানে f ইকুয়াল টু তোমার বড় হাতের n বাই t, এগুলো লেখা যায়? হ্যাঁ তাহলে আমাদের এই দুইটা সমীকরণ পাওয়া গেল। এই দুইটা সমীকরণ থেকে আমাদের t আর f এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো কিনা দেখো। এই দুইটা সমীকরণ থেকে হ্যাঁ পারবো। কম্পাঙ্ক আর হচ্ছে ইয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করা, পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় কিনা। তাহলে আমরা এই একটা সমীকরণ, দুইটা সমীকরণ থেকে পর্যায়কালের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্কটা কি প্রতিস্থাপন করতে পারি কিনা। তাহলে কম্পাঙ্কের সঙ্গে আমরা ইয়ার সম্পর্ক নির্ণয় করতেছি। কম্পাঙ্কের সঙ্গে তোমার হচ্ছে পর্যায়কালের সম্পর্ক। তো পর্যায়কালের সম্পর্ক দেখো এখানে দেওয়া আছে দুইটা টি। এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো? 1 নং থেকে আমরা পাবো 1 নং থেকে t ইকুয়াল টু কি হবে? 1 নং থেকে t ইকুয়াল টু বড় হাতের t এ t ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? nt, এগুলো লিখতে পারবো না? হ্যাঁ হ্যাঁ। আর এই 2 নাম্বার থেকে t ইকুয়াল টু কি লিখতে পারবো? 2 নাম্বার থেকে t ইকুয়াল টু লিখতে পারবো n বাই f। কি লিখতে পারবো? n বাই f, এটা লিখতে পারবো? সিমি? হ্যাঁ হ্যাঁ তাহলে এই t আর এই t তো সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? nt ইকুয়াল টু n বাই f। উভয় পক্ষকে n দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? উভয় পক্ষকে যদি n দ্বারা গুণ দেই তাহলে t ইকুয়াল টু n দ্বারা যদি ভাগ দিই, উভয় পক্ষকে n দ্বারা ভাগ দিলে আমরা nt ডিভাইডেড বাই n, আর এখানে হচ্ছে n আর হচ্ছে f ইনটু n এরকম পাওয়া যাবে। আর এই n কাটা যাবে, তাহলে এটা কাটা যাবে। তাহলে আমরা এখান থেকে পাওয়া যাচ্ছে t ইকুয়াল টু 1 বাই f। আচ্ছা স্যার, এখানে উভয় পক্ষকে n দিয়ে ভাগ দিতেছি কেন? হ্যাঁ, এখানে উভয় পক্ষকে n দিয়ে ভাগ দিব কেন? n দিয়ে? হ্যাঁ, n দিয়ে ভাগ দিব কেন উভয় পক্ষকে? এই পাশে n আছে, এই পাশে n আছে, তার ভাগ দেব না তো কি করব? কাটাকাটি করতে হবে না? বুঝছি। এইটা হয়। তাহলে তাহলে এটা সম্পর্ক, এটাকে যদি উল্টাই লিখি
তাহলে হচ্ছে f ইকুয়াল টু আমার 1/2। তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে ইয়ার সঙ্গে সম্পর্ক কি ব্যস্তানুপাত কি সম্পর্ক আছে, সম্পর্কটা কি তাহলে কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি, আমরা কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্কটা পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক পাচ্ছি, তাই না? হ্যাঁ, কারণ এখানে f ইকুয়াল টু কি পাচ্ছি, f ইকুয়াল টু 1/t, টিটা তো নিচে আছে, তো সম্পর্কটা কি রকম ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে পর্যায়কাল যদি বেড়ে যায় তাহলে হচ্ছে তোমার হচ্ছে ইয়াটা কম পাওয়া যাবে, কম্পাঙ্কটা কম পাওয়া যাবে নাকি? হ্যাঁ, আর এই পর্যায়কাল যদি কমে যায় তাহলে কম্পাঙ্কটা কি পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। বেশি পাওয়া যাবে। তো এতটুকু বুঝতে পারছি। আর সংক্ষেপে যদি আমরা যদি ধরে আরো সংক্ষেপে যদি এটা যদি এইভাবে না করে যদি আরো অনুবাদ করা যেতে পারতো, সেটা আমরা বলছি f সংখ্যক পূর্ণ কম্পন দিতে, আমরা ধরি কম্পন f সংখ্যক পূর্ণ কম্পন দিতে, f সংখ্যক পূর্ণ কম্পন দেয়, পূর্ণ কম্পন দিতে সময় লাগে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পূর্ণ কম্পন দিতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে একটা পূর্ণ কম্পন দিতে সময় লাগে কত, 1/f নাকি? হ্যাঁ, তাহলে এইটাই তো একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে সেটাই তো দোলনকাল। তাহলে দোলনকাল t = 1/f, এভাবেও একবারে করা যেতে পারত। ডান? হ্যাঁ, আচ্ছা, এইটা আমাদের কম্পাঙ্ক ইয়ার মধ্যে রাশিমালা আমাদের নির্ণয় করবে। এটাতে আমাদের কিন্তু ম্যাথ করতে হবে, তো এটাতে ম্যাথ তো আছে অনেক, ছোটখাটো অনেক ম্যাথ আছে আর কি। তো তরঙ্গ সংক্রান্ত রাশিমালার ভিতরে আমাদের মোটামুটি এই পর্যন্তই। আরো কিছু ব্যাপার একটু ইয়া আছে, আর একটা সম্পর্ক একটু আমাদেরকে নির্ণয় করতে হবে, যে তরঙ্গের বেগটা আমাদের একটু সম্পর্ক নিই না। আমরা এখন একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে চাই, বেগ, তরঙ্গের বেগ পরিমাপ করতে চাই। আমরা কি পরিমাপ করতে চাই, তরঙ্গের বেগ কিভাবে পরিমাপ করা যায় সেটা একটু আমরা একটু দেখি। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ বলতে শব্দের বেগ হইতে পারে, চুম্বক তরঙ্গীয় বেগ হইতে পারে, মানে অনেক ধরনের তরঙ্গ আছে, তো প্রত্যেকটা তরঙ্গেরই বেগ মাপার একটা ইকুয়েশন আছে। তো এই ইকুয়েশনটা আমরা করি, তাহলে আমরা কি বলবো, আমরা বলতে পারি যে তরঙ্গ বেগ কাকে বলে, তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব যায়, তাই না? হ্যাঁ, তো আমরা যে কোনো বস্তু পড়ছি না, কোনো বস্তু 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই বেগ, v = s/t, কি হলো s/t, সূত্র পড়ছি না গতির সমীকরণে। তো এইভাবে আমরা পরিমাপ করব, তরঙ্গটাও একই নিয়মে পরিমাপ করতে হবে। তো এটা পরিমাপ করা যায় কিনা একটু দেখি। তাহলে সংজ্ঞাটা হলো আমাদের কি, সংজ্ঞা জানা লাগবে, তরঙ্গ 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে, 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে, সেটাই তো আমার হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, তরঙ্গ বেগকে আমরা v দিই। এটার প্রতীক কি, এটার প্রতীক হচ্ছে v, বেগ মানে তো v, তো প্রতীকটা হচ্ছে আমাদের v। তাহলে v কে কি লিখতে পারবো, v = 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তরঙ্গ, তাই না? v = কি লিখবো, 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে। কে অতিক্রম করে, তরঙ্গ, কিন্তু এটা তরঙ্গ 1 সেকেন্ডে যে পথ অতিক্রম, তরঙ্গ বেগের প্রতীক দিতে v, হ্যাঁ তরঙ্গ বেগের প্রতীক v, তরঙ্গ বেগের প্রতীক v, বেগের প্রতীক যা, এটার প্রতীক তা। বেগ তো v দিয়ে প্রকাশ করি নাকি? হ্যাঁ, বেগকে কি দিয়ে প্রকাশ করি, হ্যাঁ v দিয়ে, v দিয়ে। এর আগে আমরা কি করছি, একটা পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব কতটুকু, একটা পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত না, হ্যাঁ, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত। একটা পূর্ণ কম্পনে কতটুকু যায়, ল্যামডা দূরত্ব যায়, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ যায়। একটা পূর্ণ কম্পনে যে যায় সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলি না, আমরা পড়ছি না এর আগে? হ্যাঁ, একটা পূর্ণ কম্পনে
একটা তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন করতে পারে। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা অনুযায়ী কি? তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা একটা ভালো সংজ্ঞা আছে, সেটা একটা পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব যায় সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। আরো ভালোভাবে যদি আমরা এটাকে একটু ব্যাখ্যা করি তাহলে হয়তো বুঝতে তোমার সুবিধা হবে। তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গে 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে সেটাই তরঙ্গ বেগ। এটা আর যে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য কি বলছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব যায়, তাহলে আমরা বলবো যে একটি পূর্ণ কম্পনে তরঙ্গ যে সময় একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে, একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ কতটুকু যায়। একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে পথ অতিক্রম করে, সেই সময়ে তরঙ্গ যে পথ অতিক্রম করে। তাই তরঙ্গ দৈর্ঘ্য, তাই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, হ্যাঁ একটা পূর্ণ কম্পনে যে পথ অতিক্রম করে সেটা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে এইটা তো একটা পূর্ণ কম্পন, এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন না? হ্যাঁ তো একটা পূর্ণ কম্পনে যে পথ অতিক্রম করে সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটাই তো ল্যামডা। তার মানে এ থেকে বি যে দূরত্ব সেটাই হলো ল্যামডা, নাকি? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ একটা পূর্ণ কম্পনে যে দূরত্ব বা 1 সেকেন্ডে যে একটা পূর্ণ কম্পনে তোমার যদি তোমার মনে হয় একটা পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব, তাহলে কতটুকু ল্যামডা লিখতে পারবো, নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা লিখতে পারবো যে একটা পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তাহলে একটি পূর্ণ কম্পনে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা, অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। ল্যামডা কি? মিটার, নাকি? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তো মানে মিটার। তাহলে একটা পূর্ণ কম্পনে যে তরঙ্গে তাহলে আমাদের মোট 1 সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন দেয়? ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি কাকে বলে? এফ, মানে কম্পাঙ্ক কাকে বলে? আবার কম্পাঙ্কে আসতে হবে। কম্পাঙ্ক কাকে বলে? 1 সেকেন্ডে যে পরিমাণ যে কয়টা 1 সেকেন্ডে যে কয়বার পূর্ণ কম্পন হয়, নাকি? হ্যাঁ, তাহলে কম্পাঙ্কের সংখ্যা, তাহলে 1 সেকেন্ডে যে কয়বার পূর্ণ কম্পন হয়, তাহলে 1 সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন হয় সেটাই তো কম্পাঙ্ক। তাহলে আমরা পূর্ণ কম্পন হয় 1 সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন হয়, তাহলে তো মনে করো আমরা ধরে নিচ্ছি এফটা পূর্ণ কম্পন, 1 সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন হয়, তাহলে যতটি পূর্ণ কম্পনকে কি দিয়ে, যতটি মানে এফটি পূর্ণ কম্পন হয়, তাই না? আমরা বলছি 1 সেকেন্ডে কি কয়টা পূর্ণ কম্পন হয়? এফটি, এফটা পূর্ণ কম্পন হয়। তাহলে এফটা পূর্ণ কম্পন যদি হয়, তাহলে এফটি পূর্ণ কম্পনে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কত হয়? আর তোমার হচ্ছে এফ ল্যামডা, তাই হবে না? হবে সিমি? একটা পূর্ণ কম্পনে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, তাহলে এর মধ্যে যে ল্যামডাটা এফটা পূর্ণ কম্পন হয়েছে, বিষয়টা ঠিক এরকম। না বোঝার কিছু নাই, এটা একদম সিম্পল একটা ব্যাপার। তো আমাদের এখানে কম্পন সংখ্যা কয়টা আছে? এখানে এরকম 1 সেকেন্ডে কয়টা দিছে পূর্ণ কম্পন? এরকম এফটা দিছে। 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন দেয় সেটাই তো কম্পাঙ্ক। তাহলে এটা দিছে, তার মানে এখানে এইটা দিছে, এটা দিছে, এটা দিছে। তো 1 সেকেন্ডে যে কয়টা দিছে সেটাই পূর্ণ কম্পন। এফ ইকুয়াল টু কি আমাদের জানি? 1/t, 1/কি টি, নাকি? টি এর মান যদি হয় 1, তাহলে একটা পূর্ণ এফ এর মান হবে 1, নাকি? টি এর মান যদি 1 হয়, পর্যায়কাল যদি 1 সেকেন্ড হয়, তাহলে এটা হবে এফ। তার মানে এখান থেকে আমরা পাবো এফটা পূর্ণ কম্পন দিছে, মানে কাউন্ট করে পেয়েছি 1 2 3, মানে এটা 1 সেকেন্ডে 3 বার যদি হয়,
1 সেকেন্ডে কয়টা পূর্ণকম্পন দিচ্ছে? 3 বার নাকি? হ্যাঁ তাহলে এটা তো কম্পাঙ্ক। তার মানে f এর মান যদি f টা পূর্ণকম্পনের তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব f ল্যাম্ডা, তাহলে এইটাই তাহলে আমাদের v f ল্যাম্ডা। এই সূত্রটা তরঙ্গ বেগ বের করতে গেলে এফ ল্যামডা দিতে হবে। হ্যাঁ, তরঙ্গ মানে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তোমার হচ্ছে f দিয়ে গুণ দিতে হবে। মানে একটা আমের দাম 10 টাকা, তাহলে 10টা আমের দাম কত? মানে গুণ যেরকম হয়, তার মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যাম্ডা হয়, তাহলে f টা তরঙ্গ দৈর্ঘ্য মানে কটা, এরকম আর কি। বুঝলি? হ্যাঁ বুঝছি। মানে একটা আমের দাম হচ্ছে ল্যাম্ডা টাকা, তাহলে 10টা আমের দাম কত? 10টা আমের দাম হচ্ছে 10 ল্যাম্ডা। তাহলে এখানে হ্যাঁ এখানে কয়টা হয়েছে? 1 2 3, তিনটা কম্পাঙ্ক তৈরি হয়েছে। তিনটা কি হয়েছে? এই কম্পাঙ্ক কয়টা পাইছে? তিনটা। তাহলে তিনটা আমের দাম 3 ল্যাম্ডা, এরকম আর কি। প্রত্যেকটাই তো একটা করে কম্পাঙ্ক। আচ্ছা স্যার, ল্যামডার কি কোনো নির্দিষ্ট মান আছে নাকি এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকে? না, এখানে নির্দিষ্ট মান তো আছেই, শব্দের বেগও আছে একটা জানা, আর এগুলা কোনো নির্দিষ্ট মান নাই। এফ এরও না মান নাই, ল্যামডারও মান নাই। ভি এর একটা নির্দিষ্ট মান, ভি এর মানটা চেঞ্জেবল, একটা নির্দিষ্ট মান নাই, এটারও নির্দিষ্ট মান নেই। তো একটা মান আছে, নির্দিষ্ট মান আছে, একটা মাত্র নির্দিষ্ট মান আছে, তবে এটা চেঞ্জেবল। এখন আমরা এটা চেঞ্জেবল, কিটা চেঞ্জেবল হয় সেটা একটু আমরা দেখে নিই। এটা আমার একটা ইকুয়েশন আছে, তো এটা ইকুয়েশনটা আমরা একটু খেয়াল করি, ঠিক আছে? জি এই ভি এর একটা নির্দিষ্ট মান আছে, এই নির্দিষ্ট মানটা হলো নির্দিষ্ট মান আছে, এই নির্দিষ্ট মানটা আবার চেঞ্জেবল মান আছে, ভি এর আবার চেঞ্জ হয়, ভি এর মানটা কি হয়? চেঞ্জও হয়। তো কি চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখে নিই। নির্দিষ্ট মানটা কি আর চেঞ্জ হয় কি? তাপমাত্রার সঙ্গে এর একটা সম্পর্ক আছে। ভি এর মান, বেগের মানটা তাপমাত্রার সম্পর্কে সম্পর্কিত। তাহলে বেগ মানে আমরা যদি শব্দের বেগের কথা যদি চিন্তা করি, শব্দের বেগের কথা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আবার একটু আলাদা আছে। তো শব্দের বেগ এবং অন্যান্য বেগেরও তাপমাত্রার সঙ্গে সম্পর্ক আছে। তাপমাত্রার সঙ্গে একটা শব্দের বেগের একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিতে চাই। শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ, এটা অবশ্যই একটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসবে, 100% ধরে রাখো, একেবারে গ্যারান্টি সহকারে বলা যায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ, শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভর করে। হ্যাঁ, শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভর করে, মিটার পার সেকেন্ড। এটা 332 প্রতি সেকেন্ডে 332 মিটার যায় তোমার হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ হলো এত। তাহলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। এখন আবার আরেকটা পয়েন্ট আছে, শব্দের বেগ যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পারে, তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায়, বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ বৃদ্ধি পায় হচ্ছে তোমার হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। ওকে? হ্যাঁ। তাহলে তোমার হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ কত হবে? তাহলে আগে ছিল 332 আর এর সাথে 0.6 যোগ হবে নাকি? এগুলো কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, এটা মুখস্থ রাখবা, এটা বের করা যাবে। এটা 0.6 মিটার পার সেকেন্ড যেটা হয় এটা বের করা যায়। তো আপাতত মুখস্থ রাখো, পরে যখন আসবে তখন আমি দেখাবো। তাহলে এখন তুমি বলো, এখন একটা ম্যাথ করলে বুঝতে পারবা যে আসলে সূত্রটা কি দাঁড়ায়। তো এখন আমরা যদি বলি
30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ বৃদ্ধি পাবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় এত, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ কত বাড়বে? 0.6 ইনটু 30 হবে না? 30 ইনটু 0.6 হবে, দেওয়া যাবে না? হ্যাঁ 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 এটা, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ কত হবে? তাহলে আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ এটা কিন্তু বৃদ্ধি পায়, বাড়ে, মানে আগেরটার সঙ্গে যোগ হবে, তার মানে 332 এর সঙ্গে যোগ হবে আর এই যে এটা, তার মানে যোগ 30 ইনটু তোমার হচ্ছে 0.6, এই যে এটা, বুঝতে পারছো? জি তাহলে এটা করলে যা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ এটা হবে। ওকে, জি বুঝছি। তাই হবে না? যেহেতু বাড়ে, শব্দের বেগটা বৃদ্ধি পায়, তার মানে আগে যা ছিল তার চেয়ে এটা বেড়ে গেছে, আরো প্লাস, সেজন্য প্লাস দিচ্ছি এখানে। তাহলে এখানে সূত্র যদি আমরা নির্ণয় করতে চাই, সূত্র নির্ণয় করতে গেলে আমাকে এখানে কি করতে হবে? এখানে সূত্রটা যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা শব্দের বেগ নির্ণয় করতে পারি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, তাহলে এখানে আমাদের এটা, তাহলে 332 সূত্রটা যদি আমরা বলি 332 যোগ এখানে তাপমাত্রা, এখানে সেন্টিগ্রেড তাপমাত্রা, ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গুণ হচ্ছে 0.6, তাহলে এটা নাকি হ্যাঁ সূত্র এটা দাঁড়ায় না? হ্যাঁ তাহলে এখানে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হয়, তাহলে 332 যোগ 100 ইনটু 0.6, এখানে যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় 332 যোগ 50 ইনটু 0.6, এরকম বিষয়টা। ওকে, ডান? জি হ্যাঁ জি। আচ্ছা, এখন বলো শীতকালে শব্দের বেগ বেশি না তোমার হচ্ছে গরমকালে শব্দের বেগ বেশি? গরমকালে শব্দের বেগ বেশি। গরমকালে শব্দের বেগ বেশি। তাহলে হলো সৌদি আরবে শব্দের বেগ বেশি না তোমার হচ্ছে ইয়াতে শব্দের বেগ বেশি? সৌদি না আরবে তোমার হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলাতে শব্দের বেগ বেশি? সৌদি আরবে শব্দের বেগ বেশি। কোথায়? সৌদি আরবে। সৌদি আরবে শব্দের বেগ বেশি, সৌদি আরবে গরম, সেই কারণে শব্দের বেগ বেশি। ওকে, এখন শব্দের বেগ মাধ্যমের উপর নির্ভর করে। শব্দের বেগটা কার উপরে নির্ভর করে? শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তো মাধ্যমের প্রকৃতি মানে প্রকৃতির উপর নির্ভর করে, এটা কিভাবে নির্ভর করে সেটা একটু বুঝতে হবে। কঠিন মাধ্যমে সবচেয়ে শব্দের বেগ বেশি, তার মানে আমাদের কঠিন মাধ্যমে, আবার হচ্ছে তার চেয়ে তরল, তরলে তার চেয়ে কম, আর হচ্ছে তারপরে হচ্ছে তোমার ইয়াতে কম, তারপরে হচ্ছে গ্যাস, বায়বীয় পদার্থ। তাহলে সবচেয়ে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি কেন? কারণ ব্যাখ্যা করো। কঠিন মাত্রায় তাপমাত্রাটা বেশি থাকে। হ্যাঁ, কঠিন মাত্রায় তাপমাত্রাটা বেশি থাকে। না না তা না, আসলে কঠিন পদার্থগুলো তোমার হচ্ছে যখন এক জায়গায় শব্দ তৈরি করি, এরা তো খুব ঘন সন্নিবেষ্টিত অবস্থায় থাকে, এরকম কাছাকাছি থাকে না? হ্যাঁ হ্যাঁ কাছাকাছি থাকলে এদের ধাক্কাটা তো দিতে পারে, সঙ্গে সঙ্গে তো ধাক্কা দেয়, তো ধাক্কাটা মানে লাগে, এখান থেকে ধাক্কাটা লাগতে পারে। তো যদি এই ধাক্কাটা লাগে বিধায় কিন্তু কঠিন পদার্থে শব্দের বেগটা বেশি। লোহার ভিতরে, লোহাতে শব্দের বেগ কিন্তু অনেক বেশি। এখন তুমি ট্রেনে তো উঠছো নাকি? হ্যাঁ ট্রেনে যদি উঠে থাকো, তুমি স্টেশনে দাঁড়ায় থাকলে তুমি দেখবা যে ট্রেন যে আসতেছে, বোঝাই যাচ্ছে যে তোমার ট্রেন আসতেছে, কিন্তু আসলে ট্রেন কিন্তু অনেক দূরে আছে। বাট তুমি শব্দটা পাচ্ছ কি কারণে? তোমার যে ট্রেনের লাইনটা লোহার, এই কারণে শব্দটা তোমার কানে আসতেছে। বুঝছো বিষয়টা? আচ্ছা, এই জন্য তোমার তো লোহাতে শব্দের বেগ, কঠিন মাধ্যমে শব্দের বেগটা সবচেয়ে বেশি হয়। আর শব্দ তোমার হচ্ছে মাধ্যম ছাড়া কখনো চলতে পারে না। যদি কোনো কারণে
আমরা যদি বাতাস শূন্য করে দিই, ধরো মনে করো এখানে এখানে আছে সিমি, সিমি এই কক্ষে আছে, এই কক্ষে আছে সিমি, আর এই কক্ষে তোমার আছে মনে করো জিমি, ধরে নেই সিমি আর জিমি এই কক্ষে আছে। আমি যদি এই কক্ষ থেকে বাতাসটা, এখানে যদি বাতাস থাকে, এখানে মনে করো ওয়াল থাকে, তোমার হচ্ছে শব্দ কোটির মাধ্যমে শব্দ তো যেতে পারে, বা এইখানে যদি আমি কোনো কারণে মানে বাতাসটা বের করে নিই, এই জায়গাটা বাতাসটা যদি আমি বের করে নিতাম, এখানে এই একটা বাতাসটা বের করে নেওয়া হতো, বাতাস বের করে নিলে এই দিক দিয়ে বাতাস পাশে যদি কোনো জায়গা না থাকে, মানে বাতাসটা কোনো ক্রমেই যদি মানে এখানে যদি ব্যারিকেড মানে এখানে যদি কোনো বাতাসই না থাকে, তাহলে এখান থেকে সিমি যদি মানে মানে অনেক জোরেও যদি সাউন্ড এখানে যদি মাইকও বাজায়, ঠিক আছে, তাও জিমি শুনতে পারবে, তাও কে শুনতে পারবে না? বাতাস নাই দেখে। হ্যাঁ, বাতাস নাই দেখে, কারণ হচ্ছে সে এই পর্যন্ত মানে একটা পদার্থ শক্তিটা সঞ্চার হবে না তো, কারণ এর ভিতর যে অণুগুলো ধাক্কা মারবে, এখানে তো অণুই নাই, এখানে কোনো অণুই নাই, ধাক্কা মারবে কোথায়? ধাক্কা লাগলে না শক্তিটা যাবে, শক্তির সরবরাহটা বন্ধ করে দিচ্ছে তো, বুঝতে পারছো না? হ্যাঁ, তা আমি এখানে তো বন্ধ করে দিই, এখানে ধাক্কা লাগার কোনো কিছুই নাই, এখানে অণু থাকলে না ধাক্কা মারতে পারবে, এখানে অণু নাই, এই শব্দ যাবে কিভাবে, শক্তিটা প্রবাহিত হবে কিভাবে এখানে, সেই জন্য যেতে পারবে না, সেই জন্য এখানে বায়ু মাধ্যমে, যেখানে বায়ু নাই সেখানে আমাদের শব্দ আমরা শুনতে পাই না। চাঁদে যদি কেউ যায়, চাঁদ বা অন্য কোনো গ্রহে যদি যায়, ওখানে তো বাতাস নাই, এখন চাঁদে মনে করো জিমি গেছে আর সিমি গেছে, তো জিমি মনে করো তোমার হচ্ছে এক হাত সামনে সিমি আছে, বা সিমির সামনে এক হাত সামনে জিমি আছে, জিমি চিল্লাচ্ছে কিন্তু তার কানে একটা শব্দও আসতেছে না, আসবেও না, পাশাপাশি আছো দুইজনই, তাও চাঁদে যায় তুমি যতই চিৎকার করো কোনো লাভ নাই। আগে ধরেন চাঁদে গেলে আমার পাশে যদি দাঁড়িয়ে থাকে, আমি যদি চিল্লাই তাও শুনবে না। না, তাও শুনবে না, ওখানে মোবাইল নিয়ে গেলেও কোনো লাভ নেই। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, ওকে? হ্যাঁ, তো আমরা মোটামুটি আমরা বুঝছি অনেক কিছুই, তো আরো কিছু একটু আমরা বুঝি, যে এখন আমরা কিছু সলভ করার চেষ্টা করি, মানে সলভ বলতে কোশ্চিনের কিছু ধারাবাহিকতা, আমরা একটু সরল স্পন্দন গতি নিয়ে একটু কথা বলা আছে, সরল স্পন্দন গতি। তার আগে একটু তরঙ্গ সংক্রান্ত কিছু আমরা একটু প্রশ্ন করি, যে আমরা যা জানি না, তো তরঙ্গ সংক্রান্ত এমসিকিউ, এমসিকিউ পারার জন্য, এমসিকিউ পারার জন্য যে নলেজ, তরঙ্গ সংক্রান্ত এমসিকিউ পারার জন্য যে জ্ঞান লাগবে, যে নলেজটুকু লাগবে, যে নলেজ লাগবে, সেই নলেজটা আমরা টপিকস ভিত্তিক দিতে চাই। তাহলে আমরা দিচ্ছি, আমরা এখানে টপিকসটা আমাদের হচ্ছে তরঙ্গ সংক্রান্ত, ওকে? হ্যাঁ, শব্দ এক ধরনের কোন তরঙ্গ? শব্দ এক ধরনের, আমি একটু বলে দিই, শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। শব্দ এক ধরনের কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। মনে রাখবে, শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। কেন যান্ত্রিক তরঙ্গ? কারণ যান্ত্রিক শক্তিটা কিসে তৈরি হচ্ছে? যান্ত্রিক শক্তিটা গতি শক্তিতে পরিণত হচ্ছে, তাই না? হ্যাঁ। হ্যালো? হ্যাঁ। তার মানে আমরা পুকুরে যে ঢিল মারলাম, এই যে ঢিল মারলাম, আমার হাত দিয়ে ঢিল মারলাম, তার মানে আমি একটা, আমার হাতটা একটা যন্ত্র, এই যন্ত্রটা আমি কি করছি, ওই যে ঢিলের মধ্যে যে ঢিলটা আছে, যে পাথরটা আছে, সেই পাথরের মধ্যে ওই আমার শক্তিটা পাথরের মধ্যে গেছে, পাথরের শক্তিটা গেছে আবার পানির মধ্যে, পানির অণুর মধ্যে, আবার এই অণু থেকে অণু, দেখো কোথায় কোথায় গেছে, আমার হাতের শক্তিটা গেছে তোমার হচ্ছে, আমার হাত তো যন্ত্র, আমার হাতের শক্তিটা গেছে পাথরে, পাথর থেকে শক্তিটা গেছে তোমার ট্রান্সফার হয়েছে পানির অণুর মধ্যে, নাকি? হ্যাঁ। কোথায় গেছে? পানির অণুর মধ্যে। এই পানির অণু থেকে একটা অণু থেকে আবার কোথায় গেছে? পানির একটা অণু থেকে পরের পানির অণুটা, পাশের পানির অণুটা, তার পাশের পানির অণুটা,
তার পাশে পানির অণুটা এইভাবে সঞ্চালিত হয়েছে, সেই জন্য তরঙ্গ একটা যান্ত্রিক শক্তি। কারণ এটা একটা যন্ত্রের মতোই কাজ করতেছে। হ্যাঁ, এটা একটা চক্রের মতো কাজ করতেছে, শক্তিটা আমার গতি শক্তিতে পরিণত হচ্ছে পরে যায়। তার মানে শব্দ এক ধরনের কি শক্তি? যান্ত্রিক শক্তি। ওকে, তো আমরা এর আগে শিখছিলাম যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। এখন আমরা তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। আমরা এখন দেখব যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয় না এমন কি আছে। তরঙ্গটা সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, এটা তো আমরা একদম মানে ম্যান্ডেটরি। মাধ্যমের প্রয়োজন আমরা শিখবো যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না এমন উদাহরণ কি আছে। এমন উদাহরণ হচ্ছে যে মহাকর্ষ তরঙ্গ। আমরা কি কি শিখবো? মহাকর্ষ তরঙ্গ। মহাকর্ষ তরঙ্গের জন্য শব্দের কোনো মানে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন নাই। কেন নাই? মহাকর্ষ তো আমরা বলছি যে এটা এক ধরনের আকর্ষণ বল, এবং আমরা এর আগেও শুনছি কোন ধরনের কণার বিনিময়ের কারণে হয় মহাকর্ষ বলটা, মনে আছে? কেমিস্ট্রিতে পড়াইছিলাম। গ্র্যাভিটন কি কোন ধরনের কণার বিনিময়ের কারণে হয়? গ্র্যাভিট্রন, তাই না? বলছিলাম না? হ্যাঁ, গ্র্যাভিটন কণার মাধ্যমে। তাহলে এই যে এখান থেকে মনে করো, এইখান থেকে মনে করো, এটা তোমার আছে আমাদের মনে করো কথা আমাদের এই পৃথিবী থেকে শত শত কোটি কিলোমিটার দূরে তোমার হচ্ছে এখানে একটা মনে করো গ্রহ আছে। এই গ্রহের সঙ্গে যে একটা আকর্ষণ বল আছে, না? হ্যালো হ্যাঁ, বলো। হ্যালো হ্যাঁ সিমি, শুনতে পাও না? হ্যালো বুঝতে পারছি তোমার সমস্যা হচ্ছে, দাঁড়াও 1 মিনিট। হ্যালো সিমি। হ্যাঁ স্যার, শোনা যাইতেছে এখন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো তোমাকে যেটা বলছিলাম, আমাদের পৃথিবীর সঙ্গে অনেক দূরে একটা গ্রহে তোমার একটা আকর্ষণ বল আছে। এখানে তো অনেক মহাশূন্য, এখানে তো কোনো কণা নাই, এখানে মহাশূন্য, অনেক জায়গায় অনেক কণা থাকে না। তার মানে এখানে কোনো পদার্থ অণু নাই, এখানে কি নাই? অণু নাই, পরমাণু নাই। তাহলে অণু পরমাণু ছাড়াও তো এরা দুইজন পরস্পরকে আকর্ষণ করে নাকি? হ্যাঁ, হ্যালো সিমি। হ্যালো সিমি। হ্যাঁ স্যার। অণু পরমাণু ছাড়া নাই তো। হ্যালো, হ্যাঁ বলো। আমার কথা শুনতে পাইতেছেন না? আমি তোমার কথা শুনতে পাইতেছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা তো আমার কনফিউশন আছে। হ্যাঁ, শুনতে পাইতেছি। আচ্ছা, তো আমি বলছি যে এখানে একটা পৃথিবী আছে, পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্রহ আছে বা অনেক নক্ষত্র আছে, যাই থাক না কেন। তো এখান থেকে তোমার হচ্ছে এর তো একটা আকর্ষণ বল কাজ করে। মাঝখানে তো অণু পরমাণু নাই, মাঝখানে কি নাই? অণু পরমাণু নাই। অণু পরমাণু নাই, তাও এরা আকর্ষণ করতেছে কেন? তাও এরা আকর্ষণ করতেছে এই যে কণাগুলা কি করতেছে, এই গ্র্যাভিটন কণাগুলা তোমার আকর্ষণ করতেছে, তাই না? তাহলে এই যে গ্র্যাভিটন কণাগুলো যাচ্ছে কিভাবে? গ্র্যাভিটন কণাগুলো তো এইরকম তরঙ্গ আকারে যাচ্ছে। কি আকারে যাচ্ছে? তরঙ্গ আকারে। তাহলে এই তরঙ্গটা কি মাধ্যম ছাড়া যাচ্ছে না? হ্যাঁ, তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, বাট গ্র্যাভিটন কণার ক্ষেত্রে তোমার এরকম মাধ্যমের কোনো প্রয়োজন নাই। ওকে, হ্যাঁ, একটু বুঝতে পারছো? তো এমসিকিউ করার জন্য যা যা জানতে আমাদের দরকার সেগুলো আমি তোমাকে জানাচ্ছি। এরপরে আমরা দেখি যে তরঙ্গ কয় প্রকার। তরঙ্গ কয় প্রকার বলো, মুখে মুখে বললে হবে। তরঙ্গ কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার, একটা অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য। আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গের কয়েকটা উদাহরণ দাও। গিটার, সমুদ্রের ঢেউ, বেতার তরঙ্গ, আলোর তরঙ্গ, তাপ তরঙ্গ। তাপও কিন্তু এইভাবে সঞ্চার হয়, তাপটাও কিন্তু আমাদের এইভাবে যায়, তরঙ্গ আকারে যায়। বুঝতে পারছো কথা? এটা হলো তাপ, এটা জেনে রাখো, তাপও কিন্তু এইভাবে যায়। তারপর হচ্ছে তোমার হচ্ছে বেতার।
বেতার তরঙ্গ কিন্তু এইভাবে যায়। বেতার তরঙ্গ তোমার হচ্ছে আর তরঙ্গ, বেতার তরঙ্গ কিন্তু এইভাবে যায়। ওকে, হ্যাঁ। আলোক হ্যাঁ তরঙ্গ, আলো, আলো কিন্তু তোমার এইভাবে যায়, আলো কিন্তু এইভাবে যায়। চুম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটাও কিন্তু তোমার হচ্ছে এইভাবে যায়, এই যে এইভাবে যায়। পারবা? হ্যাঁ আচ্ছা, এই আর তরঙ্গগুলা, এখন স্প্রিং এর তরঙ্গটা কি ধরনের তরঙ্গ? অবজেক্টিভ টাইপের কোশ্চেন। স্প্রিং এর তরঙ্গ, পর্যায়বৃত্ত, হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি, কিন্তু তরঙ্গ কোনটা তাহলে? তরঙ্গ হলো যে স্প্রিং এর তরঙ্গ কি? স্প্রিং এর তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ না? হ্যাঁ এই অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্প্রিং এর তরঙ্গটা কি? স্প্রিংটা এইভাবে করে, স্প্রিংটা এইভাবে, স্প্রিংটা সংকোচন প্রসারণ হয় না ইয়ার মতো, ওই যে বাতাসের মতো। বাতাস যেমন কোনো জায়গায় সংকোচন হয়, কোনো জায়গায় প্রসারণ হয়, হ্যাঁ। হ্যাঁ তো স্প্রিংটা কোনো জায়গায় এরকম ঘন হয়ে যায়, কোনো জায়গায় আবার এরকম পাতলা হয়, আবার কোনো জায়গায় যায় এরকম ঘন হয়ে যায়, এরকম ঘন হয়ে যায়। তাহলে বাতাসের মতো সঞ্চার হয়। তার মানে যেগুলা তোমার বাতাসের মতো শব্দের মতো সঞ্চালন হয়, সেটাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমাদের হচ্ছে স্প্রিং এর তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ, মানে স্প্রিং এর তরঙ্গ, যেটা স্প্রিং তরঙ্গ, স্প্রিং তরঙ্গটা আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। এটা আসে, শব্দ তরঙ্গটা আমাদের এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। এই দুইটা উদাহরণ একেবারে 100% মানে জেনে রাখতে হবে। স্প্রিং তরঙ্গ, শব্দ তরঙ্গ। ওকে, ডান। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তোমার কথা। সিমি, হ্যালো। হ্যাঁ স্যার, প্রবলেম? বারবার বারবার খালি নেটের প্রবলেম হইতেছে, কথাও আসে না ইয়েও। কথা আসে না? হ্যাঁ তুমি এক কাজ করতে হবে তোমাকে, এটা বেশ সুন্দর একটা মানে ইয়া হচ্ছিল। হ্যালো, হ্যালো হ্যাঁ বললে মানে আমি একটু মানে খুশি হইতাম আর কি। দেখো, আচ্ছা, সমস্যা নেই। 10-15 মিনিট করতে পারলে খুব ভালো হতো। দেখো আমি একটু দিব। আচ্ছা, ঠিক আছে। তরঙ্গ সংক্রান্ত আমাদের এটা কি শেষ? তরঙ্গের এটা হলো এমসিকিউ। ওকে, এমসিকিউর জন্য এটা আমাদের জানতে হবে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এবার তরঙ্গ নিয়ে আমরা একটু কথা আমাদের ইয়ে করলাম। এরপরে আমাদের আসুক যেটা কিছু 2-4টা যদি অঙ্ক করি তাহলে আমরা কি বুঝতে পারবো কি পারবো না একটু আমরা দেখি। তরঙ্গ সংক্রান্ত রাশিমালা বা তরঙ্গ সংক্রান্ত রাশি থেকে কিছু এমসিকিউ আমরা একটু 2-4টা এমসিকিউ করার একটু প্র্যাকটিস করি, দেখি পারবো কিনা। তরঙ্গ সংক্রান্ত রাশিমালা বা রাশি। তরঙ্গ সংক্রান্ত রাশি, তরঙ্গ সংক্রান্ত রাশিতে আমাদের বিভিন্ন যে এককগুলো আছে সেই এককগুলো তো আমাদেরকে জানতে হবে, তাই না? কম্পাঙ্কের হ্যাঁ একক কি? এফ হুম, এফ কম্পাঙ্ককে আমরা প্রতীক দেখি যে কম্পাঙ্ককে f = 1/t, তাই নাকি না? হ্যাঁ তো t তো সময় নাকি? হ্যাঁ এই সময় হলে কি হবে? এটাকে বলি s ইনভার্স 1, এরকম লেখা যায়। তো কম্পাঙ্কের একক s ইনভার্স 1 লিখতে পারি। ওকে, হ্যাঁ আর এইটাকে s ইনভার্স 1 কে অনেকে আমরা hz হার্টজ লিখি। এই z মানে হলো হার্টজ। কি লিখি? এইচ জেড। হ্যাঁ, এটাকে হার্টজ লিখি। এটা তো মনে হয় পড়ছো, মনে হয় এই ক্লাসে এটা পড়ো নাই? না আচ্ছা, কম্পাঙ্কের একক হলো hz, এটা একটু জেনে রাখতে হবে। ওকে, এটা হলো মানে এই তরঙ্গ সংক্রান্ত রাশিমালার ভিতরে আমাদের এটা। এখন আমরা তরঙ্গ সংক্রান্ত রাশিমালার মধ্যে কিছু পড়ি। এর মধ্যে আর তেমন কিছু নাই, দুই একটা ম্যাথের মধ্যে করলে আমাদের মনে হয় ভালো হয়। তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না? একটা কোশ্চেন ছিল, তরঙ্গ এক মাধ্যম থেকে যদি আরেক মাধ্যমে যায়,
এই তরঙ্গ মনে করো মাধ্যম আছে দুইটা, এটা মনে বায়ু মাধ্যম, ধরো এটা বায়ু মাধ্যম, আর এটা মনে করো পানি মাধ্যম। পানি মাধ্যম, তাহলে কোনটার পরিবর্তন হবে না সেটা আমাকে আমাকে দেখতে, সেটা বলো কিসের পরিবর্তন হবে না। মনে করো বিষয়টা এরকম, মনে করো একজন পানিতে আছে, এই পানিতে আছে, ধরো এখানে একজন ব্যক্তি আছে, একজন ডুবুরি আছে এখানে। কি আছে এখানে? ডুবুরি। ডুবুরি আছে। আর এই ডুবুরি এখানে তীরে একজন লোক আছে, তো এখানে একজন একজন ব্যক্তি আছে, এই একজন ব্যক্তি আছে। এখানে যদি সাউন্ড করে, এখানে যদি সাউন্ড করে তাহলে কি হবে? সাউন্ডটা তো তরলে আসবে নাকি? হ্যাঁ, সাউন্ডটা কি আসবে? তরলে আসবে। তরলে কি? তরলে তো এর চেয়ে বেশি, কোথায় বেগ বেগ বেশি হবে? পানিতে বেগ বেশি, শব্দের শব্দ বেশি, পানিতে শব্দের বেগ কি বায়ুর চেয়ে বেশি, তাই না? বায়ুর চেয়ে বেশি। আর এখান থেকে তারপরে শব্দটা বায়ুতে আসবে। বায়ুতে এখানে কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয় না? কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তার মানে শব্দ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করলেও, তাইলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যম, এখানে শব্দের কি হয়েছে? প্রতিফলন হয়েছে না প্রতিসরণ হয়েছে? প্রতিফলন হয়েছে। কেন প্রতিফলন? এই ফিরে আসে, প্রতিফলন তো ফিরে আসে, আর প্রতিসরণ মানে চলে যাওয়া। কি হয়েছে তাহলে সিমি? প্রতিসরণ। প্রতিসরণ হচ্ছে। তো বায়ু শব্দ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রতিসরিত হলেও তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, মানে এফ এর কোনো পরিবর্তন হয় না। এফ এর মান নো চেঞ্জ। মাধ্যম চেঞ্জ হলো, এফ এর মান নো চেঞ্জ। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা মনে রাখতে হবে কিন্তু, এটা তো অবজেক্টিভ, ইম্পর্টেন্ট অবজেক্টিভ। তারপরে আর কিছু অবজেক্টিভ টাইপের কোশ্চেনে যদি আমরা দেখি, একটা বস্তু 5 সেকেন্ডে 100টি পূর্ণ কম্পন দেয়। কোন বস্তু 5 সেকেন্ডে 100টা পূর্ণ কম্পন দেয়। কতটা দেয়? 100টা পূর্ণ কম্পন দেয়। তাহলে কম্পাঙ্ক কত? তাহলে এর কম্পাঙ্ক কত হবে বলতে পারবা? F equal to 1 divided by T. F equal to 1 divided by T. কেন এটা কেন হবে 1 ডিভাইডেড বাই T? পূর্ণ কম্পন তো এইটা 100টি পূর্ণ কম্পন মানে 100 বড় হাতের n। এটা কি বড় হাতের n? F equal to n বাই T হবে না? হ্যাঁ। তাহলে n হচ্ছে, তাহলে কম্পাঙ্ক n এর মান দেওয়া আছে 100, আর এখানে আছে 5, তাহলে কত হয়? 5 বেশি 100, তাহলে 20। কম্পাঙ্কের একটা হার্স Hz, 20 হার্স। ওকে? হ্যাঁ আল্লাহ। হ্যাঁ। 1 হার্টজ বলতে কি বুঝবো? এখন আরেকটা কোশ্চেন আছে, 1 হার্টজ মানে কি বুঝবো? 1 হার্টজ, 1 হার্টজ এটা বলতে কি বুঝবো? এর মানে কি, এর অর্থটা কি? এটা অবজেক্টিভ টাইপের। 1 হার্টজ কি? তাহলে হার্টজ তো কম্পাঙ্ক, তাহলে এখানে 1 বাই টি, টি এর মান কত হবে? 1 হবে নাকি? টি এর মান 1 হলে 1 হার্টজ হবে না? টি এর মান 1 না হলে কি 1 হার্টজ হওয়া সম্ভব? হ্যাঁ সিমি, স্যার এটা একটু আরেকবার বুঝাই দেন। মানে 1 হার্টজ ইকুয়াল টু কত? তো কম্পাঙ্কের এককই তো হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে, এফ এর একক হলো হার্টজ। তাহলে 1 হার্টজ মানে এফ এর মান 1 হইতে হবে নাকি? এফ এর মান কত হইতে হবে সিমি? এফ এর মান কত হইতে হবে? বাই টি। 1 বাই টি হলো এটা। টি এর মান 1 না হলে কি এফ এর মান 1 হওয়া সম্ভব? না। পর্যায়কাল যদি 1 না হয় না। তাহলে টি এর মান 1, তাহলে আমাদের কি হবে? -1 হয়ে যাবে না? টিটা উপরে গেলে কত হবে? -1 হয়ে যাবে না? -1 তোমার হচ্ছে
বা 1 ইনভার্স 1 মানে এটা টি এর মান 1 মানে 1 এস ইনভার্স 1 এরকম লেখা যায় নাকি 1 হার্টজ 1 হার্টজ ইকুয়াল টু 1 ইনভার্স সেকেন্ড হয়। হ্যাঁ আচ্ছা এটা বুঝতে পারছো? হ্যাঁ তারপরে একটা কোশ্চেন আমি করি যে তোমার হচ্ছে একটি শব্দ বায়ুতে 3 মিনিটে 1020 মিটার যায়। একটি শব্দ বায়ুতে 3 মিনিটে তোমার হচ্ছে 1020 মিটার যায়। 1020 মিটার যায় এটা দেওয়া আছে। তাহলে বলছে যে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্য এই যে তরঙ্গটা আছে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার দেওয়া আছে। হচ্ছে যে পর্যায়কাল কত, এখানে পর্যায়কাল বের করতে হবে। তাহলে কি হবে সিমি? এর পর্যায়কাল কত? এটা পারবা না। কেন পারবা না? এইটা বলছে যে তোমার সূত্র কি কি আছে, সূত্রগুলো খেয়াল করো। v ইকুয়াল টু f ল্যামডা, এটা আছে না? v ইকুয়াল টু কি f ল্যামডা, f ল্যামডা আছে না? হ্যাঁ। তো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আছে। আবার v ইকুয়াল টু কি f এর পরিবর্তে কি লেখা যায়? f মানে কি? f মানে কি? f মানে হচ্ছে 1/t, এগুলো লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ এটা লেখা যায় নাকি? তাহলে এখন আমরা এটা লিখতে পারি, f এর পরিবর্তে আমরা 1/t, তার মানে এখানে ল্যামডা বাই t, v ইকুয়াল টু আমরা f এর জায়গায় এখানে ল্যামডা বাই t পেলাম নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে t এর মানটা বের করে নিলেই হয়। এখান থেকে কিসের মান বের করে নেব আমরা? t ইকুয়াল টু কি লেখা যাবে? t ইকুয়াল টু ল্যামডা বাই v, এগুলো লেখা যাবে না? হ্যাঁ। তো ল্যামডার মান কত দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটার আমরা রাখতে পারবো? মিটার করে নিতে হবে। 50 সেন্টিমিটারকে কিসে পরিণত করতে হবে? মিটারে। মিটারে পরিণত করতে হবে। তো মিটারে করি, তাহলে হচ্ছে মিটার করলে 0.50। আর শব্দের বেগ কত? বেগ হলো v। v ইকুয়াল টু কি দেওয়া আছে? 1020 মিটার পার মিনিট। মিনিটকে সেকেন্ডে করতে হবে। সেকেন্ডে করলে 3 মিনিট মানে কত সেকেন্ড? তাহলে 60 হ্যাঁ দিয়ে ভাগ। 60 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে 60 দিয়ে ভাগ দিলে এটা কাটা, 6 দিয়ে যায় 102 কে 6 ভাগ দাও, কত হয় দেখো? 6 কে 6 17 6 7 17 হয় না? তাহলে এখানে 17 দিয়ে ভাগ দিলে হবে, কত হয় দেখো? 0.50 divided by 17, 0.029411764। হ্যাঁ ও 3 মিনিট যে দাও, আসলে এখানে তো একটু ভুল করছে, এখানে 3 দিয়ে গুণ দিয়ে নেই তো, এটা 3 দিয়ে 17 ভাগ 3 হবে। তাহলে এখানে 3 উপরে উঠে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা করো, তাহলে आंसर বের হবে। এখানেও 0.088235। হ্যাঁ তো এখানে আসবে 0.08823। তাহলে এটা হলো পর্যায়কাল, এত সেকেন্ড। পর্যায়কাল হলো এত সেকেন্ড। বারবার এটা অঙ্ক দেখো বুঝছো কিনা, এখানে কোনো সমস্যা? হ্যাঁ বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো সব অঙ্কগুলাই মোটামুটি এই ছোট ছোট আর কি, মানে এইরকম, মানে এর বেশি বড় অঙ্ক মনে হয় নাই।
তো আরেকটা অঙ্ক করো, আরেকটা অঙ্ক করে দেখো যে এটা ঠিক আছে কিনা। আর দুই একটা অঙ্ক করলে তোমাদের এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো এক জায়গায় লেখা আছে। ম্যাথ কালকে করবো নি, আজকে আট হইতেছে না। হ্যাঁ ঠিক আছে। তো আমি তোমাকে এক কাজ করি, তোমাকে আমি এই অধ্যায়ের উপরে তোমার হচ্ছে সূত্র যেগুলো আছে এই সূত্রগুলো আমি একটু লিখে দিই। হ্যাঁ, আচ্ছা লিখে দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, সূত্রগুলো তুমি মুখস্থ করবা। ঠিক আছে সিমি? আচ্ছা। আর এমনি কি অবস্থা? সরি